Are we live? Let me just quickly check. We're live. ঢাকা থেকে সবাইকে সালাম এবং শুভ সন্ধ্যা। আজকের এজেন্ডা সমসাময়িক বিষয়ে পিপিআরসি কর্তৃক আয়োজিত একটি প্রতিষ্ঠিত ওয়েবিনার প্ল্যাটফর্ম। আজকে আমরা যে বিষয়টা বেছে নিয়েছি সে হচ্ছে সাম্প্রতিক সময়ের স্বাস্থ্য খাতে সবচেয়ে উদ্বেগের একটি বিষয়, হাম সংকট। আমরা প্রতিদিন পত্রিকায় দেখতে পাচ্ছি পরিবারের আর্তনাদ, শিশুদের যন্ত্রণা এবং সবার একটা বিস্ময় কিভাবে বাংলাদেশে, যেখানে ভ্যাকসিনেশনে আমাদের সফলতার একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে, সেখানে এই সমস্যা কিভাবে আসলো। আজকে আমাদের সাথে এই আলোচনায় প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছেন চারজন এক এক দিক থেকে বিশেষজ্ঞ। প্রথমে ডক্টর তাজুল ইসলাম বারী, উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইপিআই বিভাগের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। উনি একজন ভ্যাকসিনোলজিস্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। দ্বিতীয়, আমাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ সৈয়দা হুমায়দা হাসান, উনি যোগ দিয়েছেন, আপনাকে স্বাগতম। তৃতীয়ত, আমাদের ডক্টর মোহাম্মদ আমিনুল হাসান, উনি একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাইরেক্টর হসপিটালস ছিলেন, এখন সিইও কোয়ালিটি কেয়ার কনসার্ন। এবং সর্বশেষে ডক্টর মোহসিন জিল্লুর করিম, উনি মেডিসিন বিশেষজ্ঞ এবং কমিউনিটি হেলথ স্পেশালিস্ট। উনি রোগী দেখছেন, উনি একটু পরে যোগ দিবেন আমাদের সাথে। প্যানেলিস্ট সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যোগ দেওয়ার জন্য, এবং যারা উপস্থিত আছেন ফেসবুক লাইভ এবং জুমে, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান পিপিআরসি, এবং আজকের এই ওয়েবিনার আমি সঞ্চালনার দায়িত্বে আছি। আমি শুরু করতে চাই প্রথমে ডক্টর তাজুল ইসলাম বারী আপনাকে দিয়ে। আমরা জানি যে বাংলাদেশ, বিশেষ করে ইপিআই, এই ভ্যাকসিনেশনে একটা খুবই বলা যায় যে চারিদিকে প্রশংসিত একটা ঐতিহ্য আছে। আমাদের ইপিআই কাভারেজ অনেক প্রশংসার দাবিদার ছিল, এমডিজির অন্যতম একটা অর্জনও এটা ছিল। এই পর্যায়ে এসে এই যে ভ্যাকসিন রিলেটেড এই সংকটটার প্রেক্ষিতটা কি, এটা কেন এরকম হলো, সেই প্রশ্নটা দিয়ে আপনাকে শুরু করতে চাই, ডক্টর তাজুল ইসলাম বারী। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে ইনভাইট করার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে। তো প্রথমে আমি যেটা জানাতে চাই যে আজকে এমন একটা দিন, 18 এপ্রিল 2026, যা 26 বছর আগে সেম ডেটে 18 এপ্রিল 2000 সালে বাংলাদেশ গভর্নমেন্ট প্রথম অ্যাপ্লিকেশন করে গাভি সেক্রেটারিয়েট জেনেভাতে এই গাভি সাপোর্ট পাওয়ার জন্য। কারণ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংটা 1999 সালে হয়ে গেছিল, তারপরে গাভি এস্টাবলিশড হয়, লঞ্চ হয়, এবং তারা বলে যে এখন তোমরা, তখন 72 কান্ট্রি ছিল, ওয়ান অফ দেম ইজ বাংলাদেশ, যাদের মাথা পিছু আয় 1000 আছে। ডক্টর বারী, এই গাভি বলতে একটু অন্য সবার বোঝার জন্য। আচ্ছা, গাভি হচ্ছে স্যার দি ভ্যাকসিন অ্যালায়েন্স। আচ্ছা, যেসব দেশের মাথা পিছু আয় কম, তখন $1000 কম, তাদেরকে সাপোর্ট করতে, এবং সংখ্যা ছিল 72, যেটা এখন নেমে আসছে 56-তে। তো তাদের সাপোর্ট করবে, তোমরা এখন অ্যাপ্লিকেশন করতে পারো। এবং প্রথম দিনই গেটস ফাউন্ডেশন $750 মিলিয়ন ডোনেট করে এই সব দেশকে সাহায্য করার জন্য। এর সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউএসএইড আছে, অন্যান্য ডোনারে আছে। তখন বাংলাদেশ গভর্নমেন্ট 18 এপ্রিল 2000 সালে প্রথম অ্যাপ্লিকেশন করে গাভিতে এই সাপোর্ট পাওয়ার জন্য। তো যাই হোক, এই দিনটার কথা আমি এই জন্য বললাম। এখন আসলে সিস্টেমটা কি? বাংলাদেশের ইপিআই প্রোগ্রাম, এখানে আপনার 60টা দেশ থেকে ভ্যাকসিন আসে।
এবং 10টা কোম্পানির ভ্যাকসিন। 7টা দেশ, 10টা কোম্পানি। অল আর WHO প্রিকলেভেড ভ্যাকসিন ইপিআই ইউজ হয়। কোনো WHO প্রিকলেভেড নয় এই ধরনের কোনো ভ্যাকসিন ইপিআই ইউজ হয় না। আমাদের দেশে তো অনেকই আছে, কিন্তু সেগুলো ইউজ হয় না, কারণ WHO প্রিকলেভেড না। তো এই দেশগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে এগুলো ডেনমার্ক থেকে আসে, বুলগেরিয়া থেকে আসে, জাপান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে, বেলজিয়াম থেকে আসে, আর নেদারল্যান্ডের এক কোম্পানি থেকে আসে আইপিভি ভ্যাকসিন। এই 7টা দেশ থেকে আসে এবং 10টা কোম্পানি, তার মধ্যে ইন্ডিয়ারই 4টা কোম্পানি। তো এই ভ্যাকসিনগুলো আসতেছিল। তো এখন যেটা দেখা যায়, রুটিন ইপে এর জন্য 2024 সালে আমাদের আম, খরচ হয়েছিল ইপিআই প্রোগ্রামে 980 কোটি টাকা। তার মধ্যে গভর্নমেন্ট 49%, 479 কোটি টাকা, রিমেনিং গাভি গাভি 500 টাকা ডোনেট করে আর কি। তো রুটিন ইপিআই এটা 2024 সালের ডাটা। তারপরে 2024 সালের কোনো অসুবিধা ছিল না। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এবং 2025 সালে কোনো অসুবিধা ছিল না। গভর্নমেন্টও টাকা, এটা লাস্ট 28শে ডিসেম্বর 2024 সালে গভর্নমেন্টের ফান্ড থেকে লাস্ট টাকা রিলিজ করে 480 কোটি টাকা গভর্নমেন্ট পা, আর বাদ বাকি তো গাভি দেয়। তো এরপরে প্রবলেম যেটা হয়েছে, জুলাই 2025 থেকে জুন 2026, তখন ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে ইনিশিয়ালি 1000 কোটি টাকা এই রুটিন ভ্যাকসিন কেনার জন্য বরাদ্দ করছিলেন, 1000 কোটি টাকা। পরে সেটা রিভাইজ করে আরো 609 কোটি টাকা বৃদ্ধি করে, তো মোটামুটি 1609 কোটি টাকা। তো এর মধ্যে 1451 কোটি টাকা ইপিএ এর প্রকুরমেন্টের জন্য ভ্যাকসিন গভর্নমেন্ট বরাদ্দ করে, আর বাদ বাকি রিমেইনিং টাকা ডিজিজ কন্ট্রোলের যে টিকাগুলো দেওয়া হতো, র্যাবিস ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এসবের জন্য। তো এই টাকাটা বরাদ্দ করা হয়। তো আমরা জানি যে জুন 2024 সালে আমাদের 4th HNPSP সেক্টর প্রোগ্রামটা এটা শেষ হয়ে গিয়েছিল আর কি। যদিও বা এটা 2022 সাল পর্যন্ত ছিল, করোনার জন্য এটা এক্সটেনশন হয়েছিল 2024 সাল পর্যন্ত। তো এটা প্রোগ্রামটা যখন এটা থাকে না, তখন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল করে 2 ইয়ার্স, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ফর 2 ইয়ার্স, এবং এটা জুলাই 2024 থেকে জুন 2026, এবং প্রথম অর্থ বছরের জন্য 1451 কোটি টাকা, যে আমি যেটা বললাম, তারা বরাদ্দ করে। এর মধ্যে 842 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট, আর 609 কোটি টাকা ওই করোনা কেনার জন্য যে টাকাটা দিয়েছিল গভর্নমেন্টকে অ্যাপভ্যাক্স, এ লোন প্রজেক্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন সেন্টার যেটা বলে, এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন ফ্যাসিলিটি, ওখান থেকে একটা লোন আসছিল 609 কোটি টাকা। ইন্টারিম গভর্নমেন্ট বললো যে এটা আমরা রুটিনের কাজে ইউজ করব, করোনা যেহেতু নাই। তখন তারা বললো ওকে, নো প্রবলেম, নো অবজেকশন সার্টিফিকেটও দিয়ে দিল। তো গভর্নমেন্টের 821 কোটি টাকা আর 609 কোটি টাকা, এই মিলে 1451 কোটি টাকা বরাদ্দ ছিল। এখন গভর্নমেন্টের ডিসিশন ছিল যে যেহেতু আমরা গভর্নমেন্টের টাকা দিচ্ছি, আমাদের ওনারশিপ করতে হবে, এটা আমরাই কিনবো ভ্যাকসিনটা, এটাই ছিল গভর্নমেন্টের ডিসিশন। পরে ডিসিশন হয় যে না, 50% গভর্নমেন্ট কিনবে, 50% ইউনিসেফ কিনবে গভর্নমেন্টের টাকায়। 421 কোটি টাকা গভর্নমেন্ট আর 421 কোটি টাকা ইউনিসেফ, আর 609 কোটি টাকা তো পরে যোগ হলো। কিন্তু কি এই বরাদ্দ ঠিকই ছিল, কিন্তু ফান্ডটা রিলিজ হয়নি, যেহেতু ওপেন আই, এবং তখন যেহেতু দুটা এখন কমিটি আছে, ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যাবিনেট কমিটি ফর গভর্নমেন্ট পারচেজ, বোথ চেয়ার্ড বাই ফাইন্যান্স মিনিস্টার, এখানে এই অ্যাপ্রুভালটা হয়েছিল না। তো রিসেন্টলি এটা অ্যাপ্রুভাল হয়েছে। আমরা জানি যে 23শে ফেব্রুয়ারি 2026 সালে এটা কমিটিটা হয়েছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে যদিও গভর্নমেন্টের ডিসিশন ছিল আমরা ওনারশিপ নেব, 421 কোটি টাকার আমরা কিনবো আর ইউনিসেফ কিনবো, তখন ইতিমধ্যে ভ্যাকসিন শেষ হয়ে যাচ্ছিল। তখন ইউনিসেফকে ডাকে যে আমাদের তো ভ্যাকসিন নাই, আমরা এখন ডিসিশন নিছি 421 কোটি টাকা ইউনিসেফের মাধ্যমে কিনবো, আগে তো ডিসিশন ছিল পুরোটাই গভর্নমেন্ট কিনবে। তো এখন
এটা ইউনিসেফকে বললো আপনারা আমাদের হেল্প করতে হবে, কারণ এটা তো রিলিজের ব্যাপার আছে। তখন সেই টাইমে প্রি ফাইন্যান্সিং একটা কথা আছে, ইউনিসেফ বললো ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ভ্যাকসিন যাতে শর্ট না হয় তখন আমরা টাকা দিব। প্রথমে ইনিশিয়ালি দেয় 50 মিলিয়ন অ্যাডভান্স, তারপরে পরে দেয় 50 মিলিয়ন, এই 100 মিলিয়ন ভ্যাকসিনটা আসে। এবং গাভীকে জানানো হয় যে আমাদের একটু যেহেতু সেক্টর প্রোগ্রাম নাই, একটু জটিলতা হচ্ছে, আপনারা কোফাইন্যান্স পোর্শন গাভী যেটা দিত ভ্যাকসিন অ্যালায়েন্স, এই ভ্যাকসিনটা যেটা আমরা 26 সালে পাতাম সেই ভ্যাকসিনটা আমাদের 25 সালে দিয়ে দেন। তারা দিয়েও দেয়। তো ভ্যাকসিনের অসুবিধা ছিল না। আসলে প্রবলেমটা হয়েছিল পরে 2025 সালের পরের থেকে এটা প্রবলেম হয়েছিল। এবং এর সাথে যোগ হয় গত বছর 3 বার হেলথ ওয়ার্কার, ফিল্ড পর্যায়ের যেটা যারা ওয়ার্কার, যারা একদম ফার্স্ট লাইন ওয়ার্কার, হ্যাঁ, তারা স্ট্রাইকে যায়। এবং যেহেতু ওপি নাই, তেলের টাকা নাই, পরিবহন খরচ নাই, এই যে ভ্যাকসিনগুলো পোটার যারা নিয়ে যেত, পোটাররা মনে করেন উপজেলা লেভেল, যে দ্য ফার্স্ট ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি, পট অ্যান্ড ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি টু ক্লোজ টু দ্য সার্ভিস ডেলিভারি, সেখান থেকে তারা ভ্যাকসিন নিয়ে ডিস্ট্রিবিউশন পয়েন্টে যেত। 1400-র মতন পোটার আছে। ওই ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে সাইটে 1,34,684টা সেন্টার আছে আমাদের ইপিআই সেন্টার। ওখানে রেসপেক্টিভ হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে ভ্যাকসিনটা কালেক্ট করতো, নিয়ে স্বেচ্ছাসেবীরা দিত। তো এই পোর্টারের পরিবহন খরচ বন্ধ হয়ে গেল, তেলের খরচ বন্ধ। তো এটা কেন বন্ধ হলো সেটার কোনো ওই যে ইয়ে ওপি যে ছিল? নাই, স্যার ওপি যে নাই, ওপি ওপি নেই। ওপি নাই, আচ্ছা। ওপি তো ওপিতে তো সব অ্যালোকেশন তো ডক্টর ওপি থাকতো। রাইট, ডক্টর তাজুল, জাস্ট আপনাকে একটু আমাদের বোঝার জন্য, সবার বোঝার জন্য, সো একটা হচ্ছে যে ভ্যাকসিন সাপ্লাই এর কোনো ক্রাইসিস ছিল না। হ্যাঁ, গেভি প্রথম, এন্ড ইউনিসেফ তারা হ্যাঁ, স্টেপ ফরওয়ার্ড। সো সে ফরওয়ার্ড সাপ্লাইটা ছিল, সবাই ছিল। সাপ্লাইটা ছিল, কিন্তু হ্যাঁ, সাপ্লাইটা যেখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, হ্যাঁ, সেখানে হ্যাঁ, পৌঁছার কাজটা হয়নি। এটাই কি মূল হয়। সংকটের কারণ? এখানে এমআর এর ব্যাপারে, এমআর ভ্যাকসিন যেটা যেটা আমরা দেই, এখানে কোনো অসুবিধা ছিল না। কিন্তু অন্য ভ্যাকসিনের ব্যাপারে আরো তো ভ্যাকসিন আছে, ধরেন হিপ পেন্টা যেটা বলে, ডিপথেরিয়া পারসিস্টিটিস, হেপাটাইটিস বি, এইসব ভ্যাকসিন, হুপিং কাশের ভ্যাকসিন, তারপর হেপাটাইটিস নিউমোনিয়ার ভ্যাকসিন, এইগুলোর কিছু সাপ্লাইটা ইন্টারাপশন হয়ে গেছিল 1 থেকে 1.5 বছর, আসলে সাপ্লাই ছিল না। তো এই কিন্তু যে এই যে একটা, মিজেলস রিলেটেড যে ভ্যাকসিনটা, হ্যাঁ, এটার সাপ্লাই ছিল, এটা সাপ্লাই ছিল। কিন্তু জাস্ট এন্ড ইউজার যাদের সাইটে এটা দেওয়া যায় না আর কি। এবং নোট টু এডিশন টু দ্যাট, আপনার মিজেলস এমন একটা ডিজিজ যে সবচেয়ে পৃথিবীতে যত ভাইরাস আবিষ্কার হয়েছে 200টার মতন, তার মধ্যে সবচেয়ে কন্টিজিয়াস, মারাত্মক হচ্ছে মিজেলস। একজন ইনফেকশন হলে সেটা 18 জনকে ছড়াতে পারে। যে ভাইরাসটা যত সংক্রমণ বেশি, তার কভারেজটাও বেশি করতে হয়। আমাদের দেশে দুটা ভ্যাকসিন 2বার দেওয়া হয়, একটা হচ্ছে 9 মাসে আর একটা হচ্ছে 15 মাসে, এমআর ফার্স্ট ডোজ, এমআর সেকেন্ড ডোজ। নিয়ম হচ্ছে এই দুটো ডোজই কমপক্ষে 100 জনের মধ্যে 95 জনকে দিতে হবে। এবং 95 জনকে দিতে হবে নোট ন্যাশনালি অ্যাভারেজ না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, পার ডিস্ট্রিক্ট পার ইয়ার, এটা মেনটেন করে চলতে রাইট। হবে। কিন্তু সো আমাদের ছিল ডক্টর কি, হ্যাঁ, ডক্টর তাজুল ইসলাম, মানে জি, এই যে আপনি যেগুলো বললেন, এগুলো এই হুম, যে 2025-এর আগে থেকে এগুলো তো হচ্ছিল, এখানে তো কোনো হাম সংকট আমরা শুনি নাই আগে ওইভাবে, ছিল, তাই না? হচ্ছিল স্যার, ঠিকই আছে, কিন্তু একটা প্রবলেম আছে। যেহেতু এটা কন্টিজিয়াস, রুটিনে আমরা কোনোদিনই স্বাভাবিক নিয়মে রুটিনে কখনো কোনো দিনই এই 95% টার্গেট আমরা অর্জন করতে পারিনি। আমাদের লাস্ট যে জরিপটা, তাতে দেখা যায় যে ফার্স্ট ডোজ যেটা 9 মাসে দেয় সেটা ছিল 86.1, 86.1, আর সেকেন্ড ডোজ যেটা সেটা ছিল 80.7, 80.7। তে আমাদের দরকার তো আচ্ছা, 95, এটা আমরা ঠিক আছে। পারতেছিলাম না। যার জন্যই এই যে, ক্যাম্পেইন আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। ক্যাম্পেইন তো হয়। ডক্টর তাজুল, কারণ- একটু আমরা এখন একটু ইয়ে করি, আপনাকে আবার নিয়ে আসবো, বাট আমি যেটা বুঝতে পারলাম, মানে এই বছর মিজলস নিয়ে বা হাম নিয়ে যে সারা দেশব্যাপী যে উৎকণ্ঠা এবং আমরা যে ইয়ে দেখছি,
মৃত্যুর হারটা রিপোর্টেড হচ্ছে, এটা তো আপনার আপনার দৃষ্টি থেকে এটা একটা আনইউজুয়াল নয়? আগে তো এটা এমন না যে আগে আগেও এই ধরনের হতো, তা তো না। এই বছর তো একটা সংকট হিসাবে আমরা চিহ্নিত করছি, তাই নয় কি? এটারও কারণ আছে স্যার। না না, কারণের কথা বলছি না, কারণটা হ্যাঁ, পরে। আমি বলছি এটা তো একটা সংকট হিসেবে আপনি স্বীকার করবেন তো? অবশ্যই 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 স্যার। ওকে, তো আমরা একটা আপনার কাছে আবার আসবো। তো এখন যেটা বুঝলাম যে ভ্যাকসিন সাপ্লাইয়ের চেয়েও সাপ্লাইটা ডিস্ট্রিবিউশন পয়েন্টে পৌঁছানো নিয়ে এই যে ওপির একটা ল্যাপস হলো। কিন্তু হ্যাঁ, এইখানে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, এই যে সিস্টেমের মধ্যে ওয়ার্নিং বেল কেন বাজে নাই, সেটা নিয়ে একটা পরে আলোচনা করব, ঠিক আছে? আপনার কাছে ঠিক আবার আছে। আসছি আমি। ওকে, এখন আমি একটু, আমরা তো এতক্ষণ সিস্টেম নিয়ে দেখলাম, আমরা একটু পেশেন্টের কাছে যাই। ডক্টর সৈয়দা হুমায়দা হাসান, আপনাকে ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি তো চট্টগ্রাম মেডিকেল কলেজে প্র্যাকটিসিং পেডিট্রিশিয়ান, তাই না? শিশু জি। বিশেষজ্ঞ। সো আপনার একটু এখন আমরা তো শুনলাম সিস্টেম, সাপ্লাই ইত্যাদি, কিন্তু আপনি যে সাম্প্রতিক সময়ে আপনার অ্যাজ এ শিশু বিশেষজ্ঞ হিসেবে আপনার অভিজ্ঞতার একটু তুলেন। এই যে হাম সংকটটা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে কেমন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ওটার মাত্রা কেমন, কি হয়েছে, আপনার একটু অভিজ্ঞতাটা আগে শুনি। তাহলে আমরা সিস্টেমের বিষয়টা বুঝলাম, কিন্তু পেশেন্ট দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতাটা কি সেটাও একটু শুনতে চাই। সৈয়দা হুমায়দা হাসান। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে প্যানেলিস্ট হিসেবে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা হামের সংকট এরকম আউটব্রেক আগেও দেখেছি, তবে দেখা গেছে তখন একটা ছোট জায়গায় হয়তো হয়েছে। যেমন লাস্ট আউটব্রেক আমাদের 2021 সালেও ছিল, সেটা ছিল খাগড়াছড়ি ট্রাইবাল পেশেন্টদের উপরে। কিন্তু এখন যেরকম প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট আসছে, খুব বেশি পেশেন্ট আসছে কক্সবাজার থেকে এবং অনেক খারাপ অবস্থায়, এমনটা হয়তো বা আমরা এর মধ্যে দেখিনি। তো আমাদের কাছে যে ডেটা আছে, আমাদের কাছে এই মাসের প্রথম মানে 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা প্রায় 226। যারা কনফার্মড মিজলস আমরা বলবো না, এখানে তো আসলে এপিডেমিওলজিক্যালি এবং ক্লিনিক্যালি অনেকগুলো সংজ্ঞা আছে হামের। যেমন সাসপেক্টেড মিজলস আছে, যারা শুধুমাত্র হামের লক্ষণ নিয়ে আসছে, যেমন শুধু র্যাশ এবং ফিভার, তাকেই আমরা বলতে পারি সাসপেক্টেড মিজলস। এই যে সাসপেক্টেড মিজলস নিয়ে রোগী ভর্তি হয়েছে আমাদের এখানে 226 জন। এবং গভর্নমেন্ট এখন সাসপেক্টেড মিজলস এর ডেট যে দেখাচ্ছে, আমরা পেয়েছি, আমরা 24টা ডেট এর মধ্যে অবজার্ভ করেছি। কিন্তু এদের কারোরই ল্যাব কনফার্ম না হওয়াতে আমরা সেভাবে বলতে পারছি না যে এরা শুধুমাত্র হামের কারণেই মারা গেছে, এটা বলতে পারছি না। ডক্টর স্যার, একটু আপনাকে করছি, এই যে আপনি বললেন না 1 থেকে 17 এপ্রিল 226 জন ভর্তি হয়েছে, জি। টিপিক্যাল আরেকটা মাস ধরেন 1-2 বছর, আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন সিএমএসসিএইচ এ? সিএমসিএইচ এ আমি ট্রেনিংও করেছি, আমি প্রায় গত 10 বছর ধরে এখানকার আচ্ছা, ভর্তি তো রোগীর ধরেন সংখ্যা দেখছি। আচ্ছা 2-3 বছর আগে একটা অ্যাভারেজ মান্থে কতজন এরকম সাসপেক্টেড মিজেলস খুবই নিয়ে কম, কজন হতে, একটা খুবই সংখ্যা কম। বলেন? সেটা সেটা 5 থেকে 10 জন, খুব হ্যাঁ, বেশি সো হলে ইনডোরে এর থেকে বেশি রোগী আসতো না। আচ্ছা, 5 থেকে 10 থেকে আমরা এইবার দেখছি 226 জন। সুতরাং একটা অবভিয়াস জি। একটা বড় সংকট। বলেন আপনি, তারপরে বলেন এবং আপনি আমরা এই দেখতে যে পাচ্ছি যে এবার 1 বছরের নিচে অনেক বাচ্চা ভর্তি হচ্ছে যাদের আসলে ভ্যাকসিন দেওয়ার বয়সও হয়নি। আমরা তো আমাদের প্রথম ডোজটা দিই 9 মাস বয়সে। বেশিরভাগ দেশে এটা কিন্তু 12 থেকে 15 মাসে দেয়, কিন্তু আমাদের দেশে যেহেতু হামের সংক্রমণ বেশি হয় আগে থেকেই, আমরা একটু মানে হামের সংক্রমণের ঝুঁকিতে আছি। আমরা কিন্তু প্রথম ডোজটা 9 মাসে দেই এবং দ্বিতীয় যে ডোজটা শুরু হয়েছে সেটা পরবর্তীতে শুরু করা হলেও এটা আমরা 15 মাসে দেই। এখন দেখা যাচ্ছে অনেক শিশু আমাদের এখানে ভর্তি হচ্ছে যাদের বয়স হয়তো 5 মাস 6 মাস, তারা ভ্যাকসিন দেওয়ার যে ন্যূনতম এইজ সেটিতেই পৌঁছাতে পারেনি। এবং এর সাথে যে বাচ্চাগুলো দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, এদের সাথে আমরা পাচ্ছি যে এরা অপুষ্টিতে ভুগছে অনেকেই, এবং অনেকের বয়স কম, এটি একটা ফ্যাক্টর তো আছেই। এবং যারা ওভার ক্রাউডেড এরিয়া থেকে আসছে, যে রিফিউজি ক্যাম্প থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে, এই রোগীগুলো অনেক খারাপ প্রেজেন্টেশন নিয়ে আসছে এবং এদের দেখা যাচ্ছে মিজলস পরবর্তী নিউমোনিয়া, এনকেফালাইটিস এই রোগগুলো বেশি হচ্ছে এবং বেশ কয়েকটি রোগী হার্ট ফেলিওরেও মারা গেছে। তো সামগ্রিকভাবে যদি বলতে চাই তাহলে আমার কাছে কম বয়স, অপুষ্টি এবং ওভার ক্রাউডিং এবং লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে আসা রোগীগুলোকে একটু খারাপ বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই যে ডক্টর তাজুলও বলছিলেন যে হাম হচ্ছে একটা সংক্রামক ব্যাধি, জি। কন্টেজিয়াস।
এই যে আপনার যে হাসপাতাল পর্যায়ে এই কন্টেজিয়ন কন্টেইন করার জন্য বাড়তি কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছিল বা হওয়ার সুযোগ আছে? আমরা একটা ব্লককে এখন শুধুমাত্র হামের রোগী রাখার জন্য স্পেশালি বানিয়েছি, তবে যেভাবে রাখার কথা যে নেগেটিভ প্রেসার রুমে রাখতে হবে যেন সংক্রমণ অন্য বাচ্চাদের কাছে না যেতে পারে, ওভাবে অতটুকু মেনটেন করা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা বেড প্রতি একটি রোগীর ব্যবস্থা গভর্নমেন্ট হাসপাতালে নাই। আমাদেরকে সব রোগী যারা যেখান থেকে রেফার্ড হয়ে আসে তাদেরকে আমাদের ভর্তি দিতেই হয়। এই কারণে আমরা হয়তো এক বেড একটা মানে মেনটেন করতে পারছি না, কিন্তু আমরা একটা ব্লককে পাশাপাশি দুটা ব্লককে আসলে আমরা হামের রোগী ভর্তি দিচ্ছি, এবং পিআইসিইউ আমাদের 20 বেডের পিআইসিইউ আছে, সেখানে 10টি বেডকে আমরা শুধুমাত্র হামের রোগীর ভর্তির জন্য আলাদা করেছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনার যেটা বুঝতে পারলাম যে আপনি একটা ফিগার দিলেন, টিপিক্যালি 5 থেকে 10টা রোগী মাসে আসতো, সেটা এখন বেড়ে 226টাতে উঠে গেছে। আপনার রোগীর যে জি প্রোফাইল সেখানে ডোজ নেওয়ার মতো উপযুক্ত নয় তাদের মধ্যেও আপনার এই তারাও আসছে অ্যাকচুয়ালি আপনার রোগীর মধ্যে, এবং এই সংক্রমণ সংক্রান্ত আহ, আপনার এই যে সেই অর্থে সিস্টেম ক্যাপাসিটিরও একটা লিমিট আছে, আপনি কতটুকু করতে পারছেন, তাই না? ইয়েতে তো জি আপনার দৃষ্টিতে কি আহ, আহ, মানে এই যে ভ্যাকসিন দেওয়ার বিষয়টা, এটা কি ভর্তি হওয়ার পরে তো আর ভ্যাকসিন দেওয়ার বিষয় থাকে না নাকি? না, এখন যাদের হাম অলরেডি হয়ে গেছে বা হামের সংক্রমণ চলছে তাদেরকে তো আমরা এখন আর ভ্যাকসিন দিচ্ছি এখন না, ভ্যাকসিন তারা ওকে। দিচ্ছি না। আর আমাদের আচ্ছা ক্যাম্পেইন শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে 20 মে। এখন একবার হাম হয়ে গেলে কিন্তু লাইফ লং ইমিউনিটি, তাদেরকে আমরা অবশ্যই ভ্যাকসিন দিতে এনকারেজ করব, আচ্ছা। কিন্তু তো এই আপনার মুহূর্তে না, এই যে ডিজিজ চলাকালীন না। আচ্ছা, সো 20শে এপ্রিল থেকে এই ভ্যাকসিনেশনের একটা ড্রাইভ হবে অ্যাকচুয়ালি, তাই তো? জি তবে ওই যে আমি ঠিক আছে ডক্টর সাইদা হুমায়দা হাসান, আবারও আপনার কাছে আসব। আমি এখন আমাদের ডক্টর আমিনুল ইসলাম, উনি প্রাক্তন ডিরেক্টর হসপিটাল ছিলেন। ডক্টর আমিনুল, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আহ, দুটো কথা শুনলাম, একটি হচ্ছে যে সাপ্লাই ছিল কিন্তু ডিস্ট্রিবিউশন পয়েন্টে পৌঁছায় নাই, এবং পৌঁছায় নাই কেন? কারণ হেলথ ওয়ার্কারদের যে বেতন এবং যাতায়াত ভাতা ইত্যাদি, এটা নিয়ে একটা ইয়ে ছিল। দ্বিতীয়ত, এবং ওই যে গভর্নমেন্টের একটা অ্যালোকেশন হয়েছিল কিন্তু সেটা ফান্ড রিলিজ হয় নাই, ডক্টর তাজুল ইসলাম যেটা বলেন 2025 সালে। তো আপনি তো একজন সিস্টেম, আপনি হেলথ মিনিস্ট্রির ডিরেক্টর হসপিটাল হিসেবে কাজ করেছেন। এই যে আমাদের হেলথ সিস্টেমের সিস্টেম রেডিনেস, এই যে আমাদের কিন্তু বাংলাদেশের বিশ্বে ইপিআই তে আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা সাকসেস স্টোরি, এই যে আমরা ভ্যাকসিনেশনে সেখানে একটা বড় ধরনের ধাক্কা খেলো। এই যে এসডিজি 2030-এর মধ্যে অর্জন করার কথা, তার 4 বছর আগে আমাদের একটা বড় ধরনের ধাক্কা খেলাম এই ইয়ের জন্য। আপনার এই যে সিস্টেম দুর্বলতা সংক্রান্ত, এবং আমরা পরে হাউ টু ওভারকাম ইট এটা নিয়ে পরে আলোচনা করব, আপনার অবজারভেশনটা এখন শুনতে চাচ্ছি ডক্টর আমিনুল ইসলাম, আমিনুল হাসান। আনমিউট করতে হবে। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি ডক্টর তাজুল উনি কিন্তু ম্যানেজমেন্টের একটা বড় ইস্যু উনি সামনে নিয়ে আসছেন। তা আমি আপনি স্যার যেটা বললেন যে সিস্টেমের সমস্যা, আসলে আমরা সার্বিকভাবে যদিও বলা হচ্ছে যে এখানে এই মিজেলস আউটব্রেকের মূল কারণের ভিতর একটা বলা হচ্ছে ইমিউনিটি গ্যাপ। তা আমি বরঞ্চ এটা ইমিউনিটি গ্যাপ ডেফিনেটলি, কিন্তু আমি বলবো যে এটা সার্বিক একটা ম্যানেজমেন্ট ফেলিওর বলবো। না, কিন্তু আমি এটাকে ইমিউনিটি গ্যাপ বলতে কি বোঝাচ্ছেন? ইমিউনিটি আমি স্যার এটা আসতেছি। আমি হুম, আগে স্যার এই বিষয়টা একটু বলে নেই যে এই যে হুম, ম্যানেজমেন্ট ফেইলিওরের যে বিষয়টা স্যার, সেই হুম, বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে গত 25 বছর ধরে 1998 সাল থেকে আমাদের যে সেক্টর প্রোগ্রাম যেটা চলে আসতেছে স্যার, এই হুম, সেক্টর প্রোগ্রাম এই ভ্যাকসিনেশনের মেজর 4টে এরিয়া সেক্টর প্রোগ্রাম সাপোর্ট দিত আমাদের। আগে ক্ষেত্রগুলো যদি স্যার জানি তাহলে প্রবলেমগুলো বুঝতে, স্যার সিস্টেমের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। সেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট এই ভ্যাকসিনেশন এমআর ভ্যাকসিনেশনের
মেজর চারটা জায়গায় সাপোর্ট দিত। একটা হচ্ছে স্যার ভ্যাকসিন প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে সাপোর্ট দিত, এটা একটা মেজর এরিয়া। এটা স্যার ওই এমআর ভ্যাকসিন দ্রুত কেনা থেকে ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছানো। আর একটা সাপ্লাই দিত যেটা রুটিন ইমিউনাইজেশন কাভারেজে, যেখানে ফিল্ড ওয়ার্কারদের ট্রেনিং, লজিস্টিক, সাপ্লাই, হার্ড টু রিচ এরিয়া, এইসব জায়গায়। তৃতীয়ত স্যার সাপোর্ট দিতে হচ্ছে স্যার সাপ্লিমেন্টারি ইমিউনাইজেশন অ্যাক্টিভিটিজের উপরে, যেটা 4 বছর অন্তর অন্তর এমআর ক্যাম্পেইনের চলার অপারেশনাল খরচ, মাইকিং, মোবাইল টিম, মাইক্রো প্ল্যানিং, এগুলোতে স্যার এই সাপোর্টটা দেওয়া হতো। আর চতুর্থত যে সাপোর্টটা দেওয়া হতো স্যার, যে সার্বিক সিস্টেম স্ট্রেংথেনিং, যেমন স্টাফিং, সার্ভেলেন্স কিন্তু স্যার এখানে একটা বড় ইস্যু। তারপর মনিটরিং, ড্রপ আউট রিডাকশন। এর ফলে আমাদের এই ভ্যাকসিনেশনের কার্যক্রমটা খুবই স্যার স্মুথলি চলে আসতেছিল। কিন্তু হঠাৎ করে যখন 2024 সালে সেক্টর প্রোগ্রাম যখন ক্লোজ হয়ে যায়, 2024-এর জুনে, তখন স্যার অন্তর্বর্তীকালীন সরকার উইদাউট এনি ট্রানজিশন প্ল্যান, তারা কিন্তু তখন কোনো ট্রানজিশন প্ল্যান ছাড়াই তারা কি করলো, তারা প্রজেক্টাইল অ্যাপ্রোচে চলে গেল। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটা বড় ধরনের ডিজাস্টার করে ফেলছে, যেটা তাজুল ভাই অলরেডি এখানে নিয়ে আসছে। যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ওপি বাতিল করে, যখন নতুন করে প্রজেক্টাইল অ্যাপ্রোচে চলে গেল, তখনই কিন্তু স্যার এই সিস্টেম ফেলিওরটা কিন্তু একদম পুরোপুরি সামনে চলে আসছে। এবং এই প্রকিউরমেন্ট সিস্টেমটাকে অ্যাবলিশ করে তখন ভ্যাকসিনের যে ওপি ভিত্তিক যে প্রকিউরমেন্ট সিস্টেম ছিল স্যার, এই প্রকিউরমেন্ট সিস্টেম অ্যাবলিশ করে তারা নতুন প্রজেক্ট ডকুমেন্ট অ্যাপ্রুভাল, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ, এগুলো কোনো কিছু করা ছাড়াই স্যার তারা স্যার ভ্যাকসিন কেনার চেষ্টা করলো, যেটা স্যার মিনিস্টার অফ ফাইন্যান্স যেটা আটকায় দেয়। তারা যে ভ্যাকসিনটা স্যার মানে ইউনিসেফের মাধ্যমে প্রকিউর হতো, তখন মিনিস্টার অফ আচ্ছা ফাইন্যান্স দেওয়ার ফলে সেটা আর কিনতে পারেনি স্যার তখন। আচ্ছা ডক্টর আমিনুল, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আমি এখন বুঝতে পারলাম সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের রিলেটিভ দায়িত্বটা বোঝার চেষ্টা করছি। সো স্যার এই যে ওপি ড্রপ হয়ে গেল, জি তারা স্যার, ট্রানজিশন প্ল্যান ছাড়া একটা ইয়ের দিকে যাওয়ার চেষ্টা করলো, এই যে ডিপিপি ইত্যাদি। এটা তো মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ছিল, তাই তো? ডেফিনেটলি স্যার, এই পার্টটা। ডেফিনেটলি স্যার। ওকে ওকে, তাহলে ওইখানে ওকে। আর ফাইন্যান্স মিনিস্ট্রি আটকে দিল, এই তাদের ইয়েটা কি, তারা কেন আটকে দিল? মানে ফাইনাল এতদিন যেটা ছিল স্যার, যে এই প্রকিউরমেন্টটা মানে ইউনিসেফের মাধ্যমে হতো, গাভি এটা ফান্ডিং ওই করতো, বললো। কিন্তু প্রকিউরমেন্টটা ইউনিসেফের মাধ্যমে হলো। যখন ইউনিসেফকে বাইপাস করে গভর্নমেন্ট ডিরেক্ট প্রকিউরমেন্ট করতে চাইলো স্যার, তখন স্যার মিনিস্টার অফ ফাইন্যান্স এখানে আপত্তি দিল। কারণ তখন প্রায় 458 কোটি টাকা ডিসেম্বরে রিলিজ হয়ে গেছে, 2025-এর ডিসেম্বরে 458 কোটি টাকা রিলিজ হয়েছে। কিন্তু সমস্যা হলো, যখন স্যার ইউনিসেফকে বাইপাস করে ডাইরেক্ট প্রকিউরমেন্টে যেতে চাইলো স্যার, তখনই স্যার এই মিনিস্টার অফ ফাইন্যান্স এটা নিয়ে আপত্তি তুললো। কারণ হচ্ছে অডিট, অ্যাপ্রুভাল এবং ফাইন্যান্সিয়াল প্রোটোকলের যে জটিলতা, এইসব কারণে মানে ফান্ড আর রিলিজ হয়নি, এবং রিলিজ না হওয়ার কারণে স্যার ভ্যাকসিনও কেনা হয়নি স্যার। এখানে একটা বড় তার চ্যালেঞ্জ কাজ করছে স্যার। তার মানে ফাইন্যান্স মিনিস্ট্রি মূলত তাদের যে সাউন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দৃষ্টিকোণ থেকে তারা এটাকে আটকে দিল, মানে আটকে মূল দিল স্যার। যেহেতু ব্যাখ্যাগুলো নাই, জি ওপি জি জি। থেকে যে একটা শিফট করলো। এবং এই যে ইউনিসেফকে বাইপাস করার কোনো আর্জেন্সি ছিল? এটা এটা তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন, তারা ইউনিসেফ থেকে নেবে না, তারা ডিরেক্ট প্রকিউরমেন্ট করবে। মানে সেটার কোনো, আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করছি যে তাদের চিন্তাধারা কি ছিল, কেন তারা এটা করতে চাইলো। এখন তখন এই সিদ্ধান্তটা কেন ইন্টারিম গভর্নমেন্ট নিছিল স্যার, এটা তো স্যার স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। না, তখন এক মিনিট, হ্যাঁ বলেন, তাজুল ইসলাম তখন বলেন। তখন গভর্নমেন্ট বলছিল যে যেহেতু আমরা এখন মানে রেভিনিউ ফান্ডের টাকা ইউজ করব ইয়াতে, ভ্যাকসিন প্রকিউরমেন্টে, কাজে আমরা ওনারশিপ নিব, ওনারশিপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা ওকে, এটা বুঝলাম, ঠিক আছে, ঠিক আছে। ওপেন টেন্ডার মেথডে এটা আমরা ইয়া করব। আচ্ছা ঠিক কিন্তু আছে, এটা একটা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট জি জি ইস্যু জি বানায় জি ফেললেন। জি ওকে, ঠিক আছে, আমিনুল প্লিজ কন্টিনিউ। জি। যে এইটাতে তখন স্যার একটা বড় ধরনের স্যার মানে ইয়া হলো। আর আরেকটা জিনিস আমরা বলবো যে এই যে স্যার ভ্যাকসিনের যে আমরা বলতেছি যে এটা কিন্তু একদিনে হয় নাই। আমরা বলতেছি যে এই ভ্যাকসিনেশনের কাভারেজে যে ধারাবাহিকভাবে পতন হয়েছে কিন্তু স্যার, এই যে আজকের যে আউটব্রেক, এটা কিন্তু স্যার হঠাৎ করে হয়নি স্যার। সেই 2020 সাল থেকে যেভাবে ধারাবাহিক মানে এই কাভারেজের পতন হয়েছে, এই পতনটাই স্যার
এই আচ্ছা 2026-এ এসেছে স্যার। ডক্টর আমিনুল, একটু আপনাকে ইন্টারাপ্ট করি এই অর্থে যে আমরা এতক্ষণ কিন্তু একটা ধারণা করছিলাম যে এটা একটা 2025-26 বা মূলত 25 থেকেই এই সংকট, কিন্তু আপনি এখন বলছেন 2020 থেকে একটা সমস্যা ছিল। তখন থেকে স্যার এটা শুরু হয়েছে, কারণ কোভিড যখন শুরু হয় স্যার 2020-22-এর পিরিয়ডটা বলতেছি, যখন কোভিডটা শুরু হলো স্যার 2020-এ কিন্তু স্যার এমআর ক্যাম্পেইনটা হয় নাই বলতে গেলে, তখন কিন্তু কোনো এমআর ক্যাম্পেইন হয় নাই। এবং কোভিড এর ফলে স্যার ওই যে আচ্ছা তখন যে আচ্ছা। রুটিন যে ইমিউনাইজেশন ছিল স্যার, সেটাও হুম, কিন্তু স্যার ইন্টারাপ্টেড হয়েছে। যার ফলে হয়েছে আচ্ছা কি, ইন্টারাপ্ট হয়েছে মূলত স্যার ওই মোবিলিটি কমে যাওয়ার জন্য। এবং সাপ্লাই চেন পুরোটাই ডিসরাপশন ছিল তখন স্যার, তখন সাপ্লাই আচ্ছা চেন আচ্ছা। বলতে গেলে, যার ফলে হয়েছে কি ড্রপ আউটটা, MR2 এর ড্রপ আউটটা স্যার স্যার অনেক বেড়ে গেছিল তখন স্যার। এই যে স্যার শুরুটা স্যার, এই শুরুটাই স্যার পরবর্তীতে স্যার দ্বিতীয় ধাপে মানে 2023-এ এসে স্যার এটা মানে একটা সিস্টেমিক গ্যাপ শুরু হলো স্যার। এই সিস্টেমিক গ্যাপ তখনকার সার্ভেতে দেখা গেছে যে স্লাম এরিয়ার, স্লাম এর কাভারেজ স্যার 79%-এ কমে আসলো স্যার। এটা কিন্তু গ্র্যাজুয়ালি স্যার আচ্ছা কমে আচ্ছা। আসলো। 2023-এ স্যার স্লামের কাভারেজ যেটা হুম, 79-এ চলে আসলো, এবং তার ভিতরে ঢাকা ডিভিশন ছিল সবচেয়ে খারাপ, মানে আচ্ছা 76-এ চলে আসলো। এবং আচ্ছা। MR1 এর যে ইনভ্যালিড ডোজ যদি হিসাব করে তখন দেখা গেছে সেটাও প্রায় 9% কাছাকাছি। তাহলে এই স্যার ড্রপ আউট, মাইগ্রেশন, মনিটরিং, এগুলো স্যার কন্টিনিউয়াস কিন্তু 2023 থেকে স্যার শুরু হয়েছে। এবং 2024-25-এ এসে যখন স্যার এই ওপিটা যখন বাতিল হয়ে গেল, তখন কিন্তু স্যার প্রকিউরমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে গেল। প্রকিউরমেন্ট যখন বন্ধ হয়ে গেল, স্টকের সমস্যা দেখা গেল, আমাদের যে মানে রুটিন সেশন ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। তারপরে স্যার ওই যে আমি শুরুতে বললাম যে 4টে এরিয়ায় ওপি থেকে হুম, হুম, সাপোর্ট দেওয়া হতো ভ্যাকসিনেশনের, প্রত্যেকটা এরিয়া স্যার হ্যাম্পার্ড হয়েছে সার্ভিস ডেলিভারি স্যার, আচ্ছা। মেজর সো 4টে এরিয়া। সেটাও কিন্তু স্যার একটা বড় কারণ স্যার। আমি যেটা বুঝতে পারলাম, আমরা যে কোভিড পিরিয়ড সময়কাল থেকে এই রুটিন ইমিউনাইজেশন একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে থাকলো, রাইট যেটা স্যার, পুরোপুরি অ্যাড্রেসড হয় নাই। অ্যাড্রেস হয়নি এবং স্যার। এটা অ্যাড্রেস না হওয়ার ফলে সমস্যা হলো, কিন্তু ওই 24 সালে এসে ওপিটা বন্ধ হয়ে যাওয়াটা সেই সমস্যাটাকে একটা মেজর ডিজাস্টার, সংকট পর্যায়ে উপনীত করলো, মেজর ডিজাস্টার তাই তো? হয়েছে। জি মেজর স্যার। ডিজাস্টারে চলে। তখনও যদি আচ্ছা। স্যার একটা ট্রানজিশন প্ল্যান যদি গভর্নমেন্ট দিত ইনস্ট্যান্টলি, তাইলে হয়তো হ্যাঁ। কিছুটা ম্যানেজ করা যেত, কিন্তু গভর্নমেন্ট কোনো ওকে। ট্রানজিশন প্ল্যান না নিয়ে স্যার সরাসরি প্রজেক্টাইল অ্যাপ্রোচে যাওয়া শুরু প্রজেক্ট, করছে। আচ্ছা। ওকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আমিনুল হাসান। আমাদের ইতিশাম, আমাদের ফোর্থ প্যানেলিস্ট কি যোগ দিয়েছেন? ডক্টর মোহসিন জিল্লুর করিম, জি স্যার। উনি যোগ দিয়েছেন। ডক্টর মোহসিন, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, আপনি একটু আনমিউট করেন ডক্টর মোহসিন। আপনাকে দেখতে পাচ্ছি আমি, কানেক্টেড হয়েছেন। ডক্টর মোহসিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এতক্ষণ আমরা শুনলাম সিস্টেমের সমস্যাগুলো কেমন, এবং ডক্টর হুমায়দা হাসান থেকে আমাদের হসপিটাল রিয়ালিটির একটা পিকচার পেলাম। আপনি যেহেতু চট্টগ্রামের গ্রামাঞ্চলে একটা কমিউনিটি হাসপাতাল ও চালান, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, এবং আমাদের ফেসবুক লাইভ থেকে খোকন ইসলাম বলে একজন একটা কমেন্টও করেছেন অ্যাকচুয়ালি, সেটা আপনার কাছে সেটা তুলতে চাচ্ছি যে একটা তো হচ্ছে সিস্টেমের একটা দুর্বলতা থাকতে পারে, আপনার আমাদের ফাইন্যান্সিয়াল দুর্বলতা সবই থাকতে পারে, কিন্তু আমরা জানি যে এই ধরনের সংকটের সময় সঠিক এক ধরনের অ্যাওয়ারনেস এবং সঠিক সতর্কতামূলক অ্যাওয়ারনেস গুলো খুবই জরুরি, বিশেষ করে শিশুর পিতামাতার মধ্যে, পরিবারের মধ্যে এবং কমিউনিটির মধ্যে। এই কারণে যে এই যে একটা আতঙ্ক পুরো সমস্যাটাকে আরো বেশি সমস্যা একটা রূপান্তরিত করে। এইখানে আপনার এখানে কি কি মনে হয় যে আপনি যে আপনার অভিজ্ঞতা যেটা দেখেছেন, এইটা কি একটা সমস্যা ছিল যে আমরা একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজিও এখানে, সিস্টেম রেডিনেস তো বুঝলাম ক্লিয়ারলি ঘাটতি ছিল, বাট একটা কমিউনিকেশন ফেলিয়ারও কি হয়েছে এখানে, যেখানে আমরা পিতামাতা এবং পরিবাররা ঠিক সঠিকভাবে পরামর্শগুলো বা একটা অ্যাওয়ারনেস যেটা দরকার সেটা পায়নি? ডক্টর মোহসিন। হ্যাঁ, এখানে যেটা আমি দেখতে পেয়েছি
আমার মনে হয় যতটা বাচ্চা মারা গেছে তার বেশিরভাগই হয়তো হয়েছে প্যানিক থেকে। এটা মানুষের মুখে যখন আসতে আরম্ভ করেছে, চারিদিকে মিজেলস বা হাম হচ্ছে, আমার বাচ্চার কি হবে, যার একজন ডাক্তার আমি শুনছিলাম যে এটা সাসপেক্টেড, এরকম কেসও যখন হয়েছে, ওরা এমন ভাবে পেরেন্টসরা রিয়েক্ট করেছে যে ওর বাচ্চাটা মারাই যাচ্ছে, এটা ধরে নিয়ে ওনারা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে গিয়েছেন এবং ওখান থেকে যখন যেভাবে পেরেছে এবং যখন যেখানে যেতে বলেছে সেইভাবে কেবল দৌড়িয়েছে। কোনো এক জায়গায় সুস্থিরভাবে কোনো চিকিৎসা তারা করতে চায়নি বা পায়নি বা করতে চায়নি। এর ফলে যেটা হয়েছে, বাচ্চার অসংখ্য মতামতের ভিত্তিতে বাচ্চার যখন চিকিৎসা হয়েছে সেটা হয়তো ঠিক মতো হয়নি এবং পরবর্তীতে যেটা শুনলো অনাকাঙ্ক্ষিতভাবে এসব মৃত্যুর কারণ হয়েছে। এটা একটা আমার ধারণায় এটাই অন্যতম মূল কারণ, যে প্যানিক যেটা সৃষ্টি হয়েছিল, এই যেটা সিস্টেম বলেন বা কমিউনিকেশন গ্যাপ যেগুলো ছিল, এটা তো ছিলই, কিন্তু প্যারেন্টস দিক থেকেও যেটা ছিল সেটা হচ্ছে ওভার প্যানিকড। সবাই কোনো বাচ্চার সামান্য জ্বর হলেও সেটাকে ইভেন নট সাসপেক্টেড, এইরকম বাচ্চাকেও নিয়েও মানে হসপিটালের পর হসপিটাল দৌড়াদৌড়ি করেছে। এর ফলে অনেকেই হয়তো চিকিৎসা মূল সঠিকভাবে পায়নি, অনেকের ভুল চিকিৎসা হয়েছে, অনেকেই এরকম করতে করতে বিভিন্ন জায়গায় যেতে যেতে ওভার ট্রিটমেন্টেও অনেক পেশেন্ট বাচ্চা মারা গেছে। যে আপনি যদি মনে করতে পারেন 2020 সালে যখন কোভিড চারিদিকে প্যান্ডেমিক হয়ে সবার ঘরে ঘরে এটা হচ্ছিল, তখন কিন্তু মূল কোনো চিকিৎসা ছিল না। যে যেভাবে পেরেছে, যে যেভাবে বলেছে, যে যেভাবে জেনেছে, ওভাবে কোভিডের ট্রিটমেন্ট করা হয়েছিল এবং সেই সময় মৃত্যুহার যে অনেক বেশি ছিল তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ওভার ট্রিটমেন্ট, যেটা আমরা হয়তো জানতামই না যে কি করতে হবে এই সময়টাতে। এই যে হামে বাচ্চা আমাদের দেশে হয়তো একজন ডাক্তার বলেছেন উনি মাসে হয়তো 5-6 জন পেয়েছেন, এখন অনেক বেশি এসেছে। এটা যেটা ছিল, এটা আমার মনে হয় যে প্রপারলি এটা ডায়াগনোসটা এক ঠিক করতে পারেনি এবং এটা অনেকেই হয়তো ভেবে নিয়েছেন এটা ফ্লু, এটা এই সময়টাতে সিজন চেঞ্জ হচ্ছে, এই সময়টাতে হয়তো এটা হতে পারে। এটা এমন কিছু না, এরকম একটা ধারণা নিয়ে হয়তো চিকিৎসাটা করা হয়েছিল, যেটা হামের জন্য স্পেসিফিক ভাবে এটা করা হয়নি। এটা ছাড়া যে হামের আপনি একদম স্পেসিফিক কন্টেজিয়াস, তো ভাইরাল অনেকগুলো আছে, অনেক একজনে বললেন এটা হাইলি কন্টেজিয়াস, দিস ইজ হাইলি কন্টেজিয়াস, বাট দেয়ার আর মেনি আদার্স ডিজিজ হুইচ আর হাইলি কন্টেজিয়াস অ্যাজ ওয়েল। কিন্তু এটার জন্য যেটা করা দরকার ছিল এটা হচ্ছে অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে যদি সচেতনতা বাড়তো, বাবা মাকে যদি জানিয়ে দিতে পারতো যে এটা এমন কঠিন কিছু না যেটা হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে হবে, এটা বাসায়ও করা যায়, এটা প্রপার নার্সিং আর কিছু অ্যান্টিবায়োটিকের হয়তো প্রয়োজনও পড়তো না। টেম্পারেচার আসলে যে প্যারাসিটামল ইত্যাদি ইত্যাদি দিয়ে এটাকে অনায়াসে কন্ট্রোলে আনা যেত, কিন্তু এটা না হয়ে আজকে আমাদের দেশে যেটা হয়ে গেল, এটা আমার ধারণায় সরকার, বেসরকারি এবং পরিবার এবং পিতামাতা সবাই সমানভাবে দোষী হবে। বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এরকম যদি কখনো এটা অলমোস্ট প্যান্ডেমিকের আকারে আমার ধারণা হচ্ছিল এরকমই চলে যাচ্ছিল অলমোস্ট, কিন্তু মানুষদের মধ্যে সচেতনতা না থাকায় এবং এটা সত্যিকার অর্থে কোথায় গিয়ে চিকিৎসাটা করা যায় সেটা জানা না থাকায় আমাদের মধ্যে এই ক্ষতিটা হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে মানুষের যে পেশেন্ট ল্যাক অফ অ্যাওয়ারনেস,
এবং আমাদের যে আহ, বিশেষ করে অসচেতনতার অনেক কিছু আমরা জানি, এইটা কি এই সময়ের জন্য একটা পার্টিকুলার, নাকি এটা মানে ওই ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামাং দি ফ্যামিলিজ অ্যামাং দি কমিউনিটি, এটা কি একটা জেনারেল প্রবলেম সবসময় ছিল না, নাকি এই 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 সময়ে সেটাকে আর একটু, এটা একটা সংকটময় পর্যায়ে চলে গেছে? এটা ডক্টর সংকটময় মহসিন। হ্যাঁ, সংকটময় পর্যায়ে চলে গেছে না, এটা আমরা যেতে বাধ্য করেছি। কারণ আচ্ছা এই আচ্ছা, যে ওকে। অ্যাওয়ারনেস, যেটা সবসময় এরকম একটু ফ্লু, প্রতি বছর যখনই এরকম একটা হয় যে ফ্লু আসছে, একটু কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তখন আমরা নিজেরাই হয়তো এটা চিকিৎসা করতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে এটা বলা হলো যে হাম চারিদিকে হচ্ছে, হামে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মরে যাচ্ছে, তখনই প্যানিকটা সৃষ্টি হলো। এই আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। মুহূর্তে যদি সরকার থেকে বা এনজিও থেকে বা অন্য কোনো ভাবে মানুষদেরকে জানানো যেত যে এটা ইনফেকশাস হলেও দিস ইজ কন্ট্রোলেবল, এটাকে কন্ট্রোল করা যেত। এটা এতগুলো বাচ্চা যে মারা গেল, আচ্ছা, সেটা ওকে। সো কোনোভাবেই গ্রহণযোগ্য হলো না। রাইট। সো আই থিঙ্ক আমাদের চারজন প্যানেলিস্ট কিন্তু আমাদেরকে অতি স্বল্প সময়, অ্যাকচুয়ালি লেস দেন 3/4 of an hour, তার মধ্যে এই যে সাম্প্রতিক সময়ে একটা উদ্বেগজনক ঘটনা, এই যে হামের যে একটা সংকট পরিস্থিতি, সেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। এবং এখন মনে হচ্ছে, আমি যদি একটু সামারি করতে চাই, যে একটা তো সিস্টেম পর্যায়ের একটা দুর্বলতা, এই যে কোভিড পিরিয়ড থেকে যে রুটিন ইমিউনাইজেশনের একটা ঘাটতি শুরু হলো, সেটা আবার 24 সালে এসে ওপি মানে অপারেশনাল প্ল্যান সিস্টেমটা অ্যাবেন্ডন হলো উইদাউট এ ট্রানজিশন প্ল্যান, সেটা আরেকটা বাড়তি সমস্যা তৈরি হলো। এবং সেখানে এই যে সিস্টেমের যে দুর্বলতাগুলো আমরা জানলাম, যে কোনো ওই যে ফাইন্যান্স মিনিস্ট্রিকে ওই হেলথ মিনিস্ট্রি ঠিক ওইভাবে জিনিসটার গুরুত্ব বোঝাতে হয়তো পারেনি। আর ভ্যাকসিন সাপ্লাই হলেও পয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনে নিয়ে যেতে পারেনি, বিকজ হেলথ ওয়ার্কারদের সমস্যাগুলো তখন অ্যাড্রেস করা হয়নি। এটা একটা পার্ট ছিল। আরেকটা হচ্ছে যে এখন আমরা, ডক্টর সাইদা হুমায়দা হাসান বললেন যে 20 তারিখ থেকে আমরাও জেনেছি সরকারের তরফ থেকে একটা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে, কিন্তু অলরেডি আমরা এখানে যেটা বুঝতে পারলাম, এই জায়গায় অ্যাটলিস্ট 3টা পথে আমাদের যদি আমরা উদ্যোগী না হই, একটি তো হচ্ছে ভ্যাকসিনেশন বটেই, কিন্তু ডক্টর মহসিনও যেটা বলছেন যে, এবং কমিউনিটি পর্যায়ে একটা বড় ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও খুব প্যারালালি, একটা তো ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, আর একটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটাও সমান্তরাল ভাবে খুব জরুরি হয়তো। আর সিস্টেমটাকে বিষয়ে আরো আলোচনা, আমি একটু এখন আমাদের ইয়েদের কাছে আবারও আসতে চাই, আমাদের প্যানেলিস্টদের কাছে। ডক্টর সাইদা হুমায়দা, আপনি যে এই যে 20 তারিখ যেটা শুরু হতে যাচ্ছে আপনাদের ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটার সম্বন্ধে আপনি অ্যাজ এ প্র্যাকটিসিং ফিজিশিয়ান ইন দি চিটং মেডিকেল কলেজ হাসপাতাল, আপনারা আপনারা কিভাবে সম্পৃক্ত হচ্ছেন, আপনারা কি করবেন সেখানে, আপনারা কি কোনো ভূমিকায় আছেন সেখানে? ধন্যবাদ। ভ্যাকসিনেশন ড্রাইভটা অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন উপজেলায়, 5ই এপ্রিল থেকেই চলছে এবং হুম। আস্তে আস্তে দেশব্যাপী শুরু হচ্ছে 20 এপ্রিল। এখানে একটি ডোজ 6 মাস বয়সী বাচ্চা থেকে 5 বছর এই 4টা ওষুধ সরি, ডোজটি মহসিন দেওয়া একটু, হবে। ডক্টর মহসিন একটু মিউট করেন আপনার ফোনটা। হ্যাঁ হ্যাঁ, বলেন ডক্টর সাইদা হুমায়দা হাসান, আপনি বলেন। 6 মাস পূর্ণ হয়েছে এমন শিশু থেকে শুরু করে 5 বছর পর্যন্ত সব শিশুই ভ্যাকসিনেশন, ইররেসপেক্টিভ অফ দেয়ার ভ্যাকসিনেশন স্ট্যাটাস, তারা একটি ক্যাম্পেইন ডোজ পাবে। কিন্তু আমরা 28 দিনের একটা মিনিমাম গ্যাপ মেনটেন করব। যেমন একটি বাচ্চা হয়তোবা 9 মাস পূর্ণ হওয়ার পরে প্রথম ডোজ এমআর ভ্যাকসিন পেয়েছে, হয়তোবা সেটি 15ই এপ্রিল পেয়েছে, তাহলে সে 15ই মেতে গিয়ে ক্যাম্পেইন ডোজটি পাবে। মানে ভ্যাকসিনের কার্যকারিতা রক্ষা করার জন্য এই 28 দিনের গ্যাপটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু হয়তোবা একটি শিশু 2টি ডোজই পেয়েছে এমআর ভ্যাকসিন, কিন্তু সেও আরেকটি বাড়তি ডোজ পাবে। তো এখানে একটা, ডক্টর মহসিন আপনার ফোনটা একটু মিউট করতে হবে। সো ডক্টর সাইদা হুমায়দা হাসান, আপনাকে একটা প্রশ্ন করছি যে
এই ভ্যাকসিনেশনটা কোথায় হচ্ছে? এটা কি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে, নাকি এটা সেই উপজেলা না না, সেন্টারে, বা কোথায় হচ্ছে এটা? ভ্যাকসিন প্রতিটা ভ্যাকসিনেশন সেন্টারে হবে। প্রতিটি ভ্যাকসিন যে যারা ট্রেডিশনালি এতদিন পর্যন্ত দিয়ে এসেছে এরকম প্রতিটি সেন্টারেই হবে। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, সান্ধ্যকালীনও 14টি সেন্টার রাখা হয়েছে। যারা চাকুরিজীবী মা বাবা তারা যেন ভ্যাকসিনটি মিস না করেন, সেজন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে যেন সন্ধ্যাকালীন সময়েও তারা এসে ভ্যাকসিন দিতে পারেন এমন 14টি সেন্টারকে সিলেক্ট করা হবে। আপনি যে একটা কথা বললেন যে 28 দিনের একটা গ্যাপ হওয়াটা জরুরি, এইটা এইটা নিশ্চিত কিভাবে হবে, আপনি আপনার দৃষ্টিতে একটু যদি বলেন। ভ্যাকসিন কার্ড নিয়ে আসবে যারা আগে ভ্যাকসিন আচ্ছা, পেয়েছে, তারা তো ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে আমরা তাদেরকে উৎসাহিত করব। এই গ্যাপটা দেখে দেওয়া হবে। আর অ্যাওয়ারনেসেও আমরা এটা বলছি, সাধারণত সব পেডিয়াট্রিশিয়ানদের কাছে, আমাদের কাছে যে শিশুরাই আসছে আমরা তাদেরকে ক্যাম্পেইন ডোজ নিতে উৎসাহিত করছি এবং এতে বলেও দিচ্ছি যেন এই দুটি ডোজের মাঝখানে গ্যাপ মেনটেন করা হয়। এবং এই ভ্যাকসিনটি যে এরকম আউটব্রেক মোকাবেলার জন্য খুবই জরুরি এ সম্পর্কে আমরা বলছি। এবং এই ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা মা বাবা বারে বারে জানতে চাচ্ছেন, যে তাদের বাচ্চা দুটা ভ্যাকসিন পেয়েছে এখন আরেকটা ভ্যাকসিন পাবে, এটাতে কোনো ক্ষতি হবে কিনা। এটা যে মানে এমআর ভ্যাকসিন তো সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়, সাধারণত জ্বরও আসে না বাচ্চাদের, মানে সাইড এফেক্ট খুবই মিনিমাম এটা দেওয়ার ব্যাপারে। আর বাকি যা যা তথ্য আমরা তার রোগীকে জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো ডক্টর তাজুল ইসলাম এবং ডক্টর আমিনুল হাসান, আপনারা দুজন স্যার সেই অর্থে সিস্টেম পর্যায়ে কাজ করেছেন। এই যে স্যার ওপি বন্ধ হওয়ার ফলে এই যে হেলথ ওয়ার্কার যে হলো, একটা গ্যাপ তৈরি হলো, ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত গেল না। এখন সরকার যে 20 এপ্রিল থেকে যেটা চালু করতে চাচ্ছে, এই যে হিউম্যান রিসোর্স যে গ্যাপটা ছিল, এটা এটা কিভাবে মিট হচ্ছে, হাউ ইজ ইট বিং অ্যাড্রেস, বা হবে, আপনার কি মনে হয়? স্যার তার আগে দুই একটা কথা আমি বলে নিই, না বললেই নয়। নিশ্চয়ই, বলেন যে বলেন। এই আলোচনা সাপেক্ষে প্রিভিয়াস, হুম। আসলে মিজেল ভাইরাসের 4টা নাম। মিজেল ভাইরাসও বলে, এর আর একটা নাম হচ্ছে ক্যানারি ভাইরাস বলে, 3 নম্বর হচ্ছে ট্রজেন হর্স ভাইরাস বলে, হেলেন অফ ট্রয়ের ট্রজেন হর্স ভাইরাস বলে। আর হুম। আরেকটা নাম হচ্ছে রুবিওলা ভাইরাস, একটা রুবেলা আর একটা হচ্ছে রুবিওলা। 4টা। আচ্ছা। প্যানিকই শুধু না স্যার, মিজেলস পৃথিবীতে বিজ্ঞানীদের ধারণা 10⁻32 এতটা ভাইরাস আছে, তার মধ্যে 200টা আবিষ্কার হয়েছে। এই 200টার মধ্যে সবচেয়ে বেশি কোনটা, জিয়াস হচ্ছে মিজেল ভাইরাস, টপ। এবং এটা ইট প্রেস ইট রিসেট দ্য ইট প্রেস দ্য রিসেট বাটন অ্যান্ড মেক দ্য ইমিউন সিস্টেম লকডাউন অ্যান্ড শাটডাউন। গোটা ইমিউন সিস্টেমকে শাটডাউন করে দেয় এবং হাইজ্যাক করে দেয়, যার জন্য ইমিউন সিস্টেমটা 70% ওর স্টোর যে লাস ছিল অ্যান্টিবডি, সেগুলো ধ্বংস হয়ে যায়। অন্যান্য ডিজিজে তখন অ্যাটাক হয়ে যায়, যেটা হচ্ছে ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, এনকেফেলাইটিস হচ্ছে, মারা যাচ্ছে। ইট ইজ নট ওনলি দ্য প্যানিক। প্যানিক শুধু না, এটা এতটা ডেঞ্জারাস ভাইরাস। তা আমি যেটা বলতেছি স্যার, যেটা আমি বলতে চাই, আবারও বলি, যে এই মিজেলস ভাইরাসটা ইমিউন সিস্টেমকে হাইজ্যাক করে নিয়ে চলে যায় অ্যান্ড এক্সপোজ দ্যাট পারসন টু আদার ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। একটা মিজেলস যখন আউটব্রেক হয়, এটা ইন্ডিকেট করে তোমার সিস্টেম ফেলার হয়ে গেছে এবং অন্যান্য ডিজিজও অ্যাটাক করতে পারে মিজেলসের প্রাদুর্ভাব যখন দেখা যায়। তা আমাদের দেশে যেহেতু আমরা পরিষ্কার কথা 95% কখনোই পারছি না দুই ডোজ। আমাদের দেশে প্রথম মিজেলস ক্যাম্পিং হয় 2005-06 সালে, 35 মিলিয়ন 3.5 কোটি বাচ্চাকে দেওয়া হয়। তারপরে 2010 সালে আবার একটা ক্যাম্পিং হয়, যেহেতু রুটিনটাকে আমরা করার জন্য, কম্পেনসেট করার জন্য। আমরা তো পারতেছি না, প্রতি বছরে 2.5 লক্ষ বাচ্চা ভার্নাবল হচ্ছে, তারা এক্সপোজ মিডলসে হতে পারে। এবং বাংলাদেশ তথা পৃথিবীর সবচাইতে বড় ক্যাম্পিং হয়েছে বাংলাদেশে, যেটা 5,50,00,000 মিজেস এমআর ক্যাম্পিং করা হয়েছে আপনার হচ্ছে 25শে জানুয়ারি 2014 থেকে 13ই ফেব্রুয়ারি 2014। তারপরে আস্তে আস্তে কমতে লাগে। এরপরে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক 2018 এবং 19 সালে লাস্ট উইক অফ এপ্রিলে এই মিজেলস যারা পায়নি তাদেরকে আমরা অ্যাড্রেস করে 50,000কে ভ্যাকসিনেশন করা হয়েছে। লাস্ট ক্যাম্পিংটা 12ই ডিসেম্বর 2020 সাল থেকে 8ই ফেব্রুয়ারি 2021 সালে লাস্ট ক্যাম্পিংটা হয়েছিল। করোনার সময় উলটপালট হয়ে গেল, বাচ্চা আরও জমে গেল। আর এই ওপি বন্ধ হওয়ার জন্য
কভারেজ নেমে চলে আসলো মিজেলসের 60%-এর নিচে, যার জন্য লার্জ গ্যাদারিংটা ভালনারেবল হয়ে গেল। ইপিডেমিওলজিক্যাল সায়েন্স বলে যখন এই জমতে জমতে বাচ্চারা যখন আস্তে 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 নাম্বারটা ইনক্রিজ হয়, যখন একটা বার্থ কোহর্টের সমান হয়ে যায়, তখনই আউটব্রেক হয়, যেটা বাংলাদেশে হচ্ছে আচ্ছা, এখন। একটা এর থেকে থ্রেশহোল্ডে উত্তর, পৌঁছে গেছে। হ্যাঁ, এর আচ্ছা থেকে উত্তরের পথ ছাড় বলবো? আমার আচ্ছা, 30টা না রিকমেন্ডেশন একটু পরে আসছি, এটা আপনার কাছে আবারও আসছি। ডক্টর আমিনুল, মানে উনি যে ডক্টর তাজুল যেগুলো বললেন, তার সাথে আরেকটা প্রশ্ন আমাদের একজন আমাদের চ্যাট বক্সে লিখেছেন, ওটা থেকে আমি নিচ্ছি যে আপনার আহ, এখানে একটা তো বুঝলাম যে পলিসি ফেলিয়ার্স এর কিছু বিষয় আছে বটে, বাট আমাদের এমনি এই যে ডক্টর তাজুল ইসলাম যেটা বলছিলেন, এই যে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ডে পৌঁছে যাওয়া, আমাদের ডিজিজ সার্ভেলেন্স সিস্টেম পার্টিকুলারলি এই ধরনের আউটব্রেকের জন্য এইটার অবস্থা কি আসলে, কোথায় আছে আমাদের এটা, এটাও আমাদের ফোকাসের মধ্যে আনা উচিত কিনা, ডক্টর আমিনুল? ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি ডিজিজ সার্ভেলেন্সের মূল মূল কাজটা কিন্তু স্যার আমাদের দেশে অফিসিয়ালি আইডিসিআর করে। কিন্তু এখন পর্যন্ত এই যে এত বড় একটা মিজেলস আউটব্রেক হলো, আমি যতদূর জানি আইডিসিআর এর সঙ্গে কথা বলেছি, এ ধরনের কিন্তু মানে মেজর সার্ভেলেন্স কোনো ইনিশিয়েট করা হয়নি। যা করছে ইপিআই প্রোগ্রাম বা ইপিআই সেকশন থেকে করা হয়েছে। আমাদের 2019-এ যখন কোভিড আসলো স্যার, 2020-এ, তখন থেকেই আমাদের একটা চিন্তা ভাবনা হচ্ছিল যে ভবিষ্যতে আমাদের একটা শক্তিশালী একটা সার্ভিলেন্স সিস্টেম গড়ে তোলা হবে। কারণ এই ধরনের প্যান্ডেমিক ভবিষ্যতে আরো হবে, এই ধরনের আউটব্রেক আরো হবে। কি- কিন্তু রা- কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত ওইটা কিন্তু সেটাকে ভিজিবল করা সম্ভব হয়নি স্যার। মানে আমরা ওই হবে পর্যায়ে রয়ে গেছি। হবে পর্যায়ে রয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা। সো এখন একটা প্রশ্ন আসছে অ্যাকচুয়ালি, যে এই যে আপনি বললেন যে আহ, আমরা 20শে এপ্রিল থেকে একটা ভ্যাকসিন ড্রাইভ দিচ্ছি, কিন্তু সমান্তরালভাবে দেখতে পাচ্ছি যে আরো বেশ কয়েকটা কাজ যদি না হয়, এই যেমন সার্ভেলেন্সের একটা বিষয়টাকে, এই যে হবে 2020-এ আমরা ঠিক করেছি এটা হবে, করতে হবে, কিন্তু এটা নিয়ে তেমন গুরুত্বপূর্ণভাবে আমরা আগাতে পারিনি। এই যে অ্যাওয়ারনেসের একটা যে ক্যাম্পেইনের ইস্যু, পার্টিকুলার আমি সরকারের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে আমাদের এখানে কি ধরনের ইয়ে করার বিষয় আছে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রোল অফ দি নন গভর্নমেন্ট অ্যাক্টার্স, যারা এনজিওস হতে পারে, নন স্টেট অ্যাক্টার্স এবং কমিউনিটি লেভেল অ্যাক্টার্স, তাদেরও কি একটা বড় ভূমিকা নেয় এখানে, যে পার্টিকুলারলি নট দি ট্রিটমেন্ট পার্ট অফ ইট, বাট এই যে অ্যাওয়ারনেস এবং পার্টিকুলারলি এই ধরনের আর্লি ওয়ার্নিং গুলো সাউন্ড করার জন্য? ডেফিনেটলি ডক্টর স্যার, হ্যাঁ বলেন, ডেফিনেটলি স্যার। আমিনুল এখানে বলেন। কিন্তু স্যার আমাদের একটা কমিউনিটি পার্টিসিপেশনের একটা ভূমিকা আছে, প্লাস জিও এনজিও কোলাবোরেশনের ভূমিকা আছে। এইগুলো যদি স্যার আগামীতে আমরা শক্তিশালী করতে না পারি, তাহলে কিন্তু ও আবার এই ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। প্লাস আমাদের আরেকটা চ্যালেঞ্জ আছে, যে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। এটাও কিন্তু আমাদের খুবই, আমরা চ্যালেঞ্জের ভিতর আছি। যে মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিজি হেলথ, ফিনান্স মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, প্ল্যানিং কমিশন, ডাব্লিউএইচও, গ্যাভি, এই এই যে স্যার এরিয়াগুলো স্যার, এই কোঅর্ডিনেশনটা যদি আমরা প্রপারলি করতে না পারি, তাহলেও কিন্তু স্যার আমাদের এই চ্যালেঞ্জগুলো আবার সামনে চলে আসবে। তো সবকিছু মিলায় স্যার আমাদের আগামীতে ফোকাস করতে হবে জিও এনজিও কোলাবোরেশন, কমিউনিটি পার্টিসিপেশন এবং এই যে স্ট্রং মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। এগুলা ছাড়া কিন্তু লং টার্মে কিন্তু স্যার আমরা বেরোয় আসতে পারবো না। কারণ একটা টার্গেট আছে যে গাভী সাপোর্ট 2030 সালের ভিতর থেকে, গাভী সাপোর্ট থেকে পুরোপুরি বের হয়ে আসতে হবে। এটা একটা প্ল্যান আছে, যে পুরাটাই স্যার 100% স্যার দেশীয় ফান্ডিং থেকে এই ইমিউনাইজেশনের কাজটা করা হবে, যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন স্ট্র্যাটেজিতে যেটা করা হয়েছে। রাইট, তো কিন্তু সুতরাং ডক্টর আগামীতে আমিনুল, আপনি বলেছেন কিন্তু উইদাউট এ ট্রানজিশন প্ল্যান, এই ধরনের খুব অ্যাপারেন্টলি খুব পেট্রিয়টিক ইনিশিয়েটিভ, উইদাউট এ ট্রানজিশন প্ল্যান, তাহলে ইভেন্চুয়ালি ইয়ে করে, একটু ক্রাইসিস তৈরি করে, তাই না? ডেফিনেটলি সো এই যে ডেফিনেটলি স্যার, গেভি থেকে বের হতে হলে আমাদের তো উই নিড এ ট্রানজিশন প্ল্যান। সো ডেফিনেটলি এই স্যার, এইটা কতটুকু আলোচনায় আছে, এটা একটা দেখার বিষয় আছে। আমি ডেফিনেটলি এখন স্যার। এই যে কমিউনিটির রোলটা, এটা নিয়ে আকরামুল ইসলাম ফ্রম ব্র্যাক, ওনারা কমিউনিটি হেলথ নিয়ে কাজ করেন। আকরাম, আপনি কি একটু এই অ্যাজ এ নন গভর্নমেন্ট এন্টিটি, এই যে বর্তমান ক্রাইসিস আপনারাও দেখছেন, আপনারা মাঠে কাজ করেন,
এখানে কমিউনিটি পর্যায়ে আমাদের পার্টিকুলারলি এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কি ভূমিকা আপনার, ব্রিফলি আপনার কিছু শুনতে চাচ্ছি। আকরামুল ইসলাম, ব্র্যাক। থ্যাংক ইউ স্যার। আমরা যেটা স্যার করেছি রিসেন্টলি, ভেরি রিসেন্টলি, যে এটা যে ডিসকাশনটা এখানে আসে নাই, ওখানে কিন্তু মিক্সিং সিরিঞ্জের একটা ঘাটতি আছে, আপনারা যেটা হয়তো পত্রিকায় দেখছেন। তো ব্র্যাক থেকে আমরা ইতিমধ্যেই প্রায় 15 লক্ষ মিক্সিং সিরিঞ্জ, এইটা আমরা আসলে কিনে দিচ্ছি ডাইরেক্টলি, যে আচ্ছা, সুতরাং সো ইমিডিয়েটলি যেন এই যে এটা ক্যাম্পেইন একটু যেটা কালকে থেকে শুরু। একটু যা বোঝার জন্য, তার মানে শুধু ভ্যাকসিনটা ইজ নট দ্য অনলি আইটেম, এটা দেওয়ার জন্য এই যে সিরিঞ্জটাও ইজ অলসো an ইম্পর্টেন্ট আইটেম, তাই তো? জি 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 জি, এবং সিরিজ সাপ্লাইও একটু ডিলে হচ্ছে, যেটা হয়তো মে জুনে আসবে, কিন্তু আমাদের ক্যাম্পেইন শুরু হচ্ছে ফ্রম টুমরো। সো এই আচ্ছা, ইমিডিয়েট গ্যাপের জন্য আমরা অলরেডি 1.5 মিলিয়ন, প্রায় 15 লক্ষ ভ্যাকসিন অলরেডি দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছি, এবং ইপিআই এর সাথে কাজ করছি অলরেডি। সেকেন্ড Thank পার্ট, you. আমরা যে আরো দুটা কাজ করছি, আমার মনে হয় সেইগুলা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইমিডিয়েটলি সবাইকে এগিয়ে আসা উচিত। একটা হলো মাস ক্যাম্পেইন, যেটা আসলে লোকালি হয়, যে মানুষকে ডেকে নিয়ে আসা কেন্দ্রগুলোতে, যেখানে কেন্দ্র হবে, সেই জনগণকে জানানোর জন্য ক্যাম্পেইনটা করা। এইটা তো আমরা অলরেডি কাজ শুরু করেছি ইপিআর সাথে একদম প্ল্যান করে। আমাদের আমার মনে হয় এই জায়গাগুলো তো বিভিন্ন দাতব্য বা বেসরকারি সংস্থাগুলো কাজ করতে পারে। তৃতীয় আর একটা ঘাটতি যেটা এখানে আলোচনায় আসছে, যে ভ্যাকসিনেটরের সমস্যা, যে অনেক অনেক ভ্যাকসিনেটর নাই, যার জন্য যে ওই বলছিলেন যে অনেকে যে কাভারেজ 80% হয়েছে বা 85%। তো আমরা ইতিমধ্যে যে কোভিড এর সময় ব্র্যাক যে ভ্যাকসিনেটর গুলা ইউটিলাইজ করেছিল টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট কোভিড ভ্যাকসিনেশন এট দ্য গ্রাউন্ড লেভেলে, ওই ভ্যাকসিনেটর গুলোকে আবার সবাইকে অ্যাসেম্বল করার চেষ্টা করছি টেম্পোরারি, তারা যেন জুন পর্যন্ত গভর্নমেন্টকে একটা বড় সাপোর্ট দিতে পারে। এই যে যেখানে যেখানে সরকারি কর্মকর্তা বা কর্মচারী নাই সে ভ্যাকসিনেশনের কাজ করে। তো আমার মনে হয় ভ্যাকসিনেটর বলতে আপনি একজন মানুষকে বোঝাচ্ছেন মানুষকে যে যিনি ভ্যাকসিনটা যে যে ভ্যাকসিনটা দিবে, এটাই তো? জি জি জি, মানে যিনি ভ্যাকসিন। তার মানে হচ্ছে একটা, এই যে ভ্যাকসিনেটর, আপনি এটাও একটা ইস্যু, কারণ আমরা তো যেটা ডক্টর তাজুল ইসলাম থেকে আগে শুনছি, আমিনুল থেকেও, এই যে ওভার 2025 শুধু যে প্রকিউরমেন্ট ঘাটতি ছিল তা না, ওই যে হেলথ ওয়ার্কারদের একটা স্ট্রাইক ছিল, তাদের বেতন হচ্ছিল না, ইত্যাদি ইত্যাদি। সো ওই ভ্যাকসিনেটর ক্রাইসিস তো একটা ছিল ওইখানে, তাই তো? একটা ড্রপ আউট আছে অনেক অনেক স্টাফের, সেজন্য আচ্ছা, আমরা ওইগুলোকে রিক্রুট করা শুরু করেছি, এবং একই সঙ্গে আমাদের এক্সিস্টিং যে প্রাইমেডিক্যাল স্টাফ আছে মোর দ্যান ফিউ হান্ড্রেডস, ওগুলোকে আমরা গভর্নমেন্টের সঙ্গে সংযুক্ত করেছি। তো মানে এই কাজগুলো যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো, দাতব্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে রাইট নাও, এখন কে ডাকলো বা না ডাকলো ওটা চিন্তা না করে, বিকজ ন্যাশনাল ক্রাইসিস, এটা সবাই এগিয়ে আসা উচিত যে যার থ্যাংক ইউ, প্রতিষ্ঠান থেকে। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ ডক্টর আকরাম। ডক্টর মহসিন, আপনি তো কমিউনিটি পর্যায়ে যেহেতু কাজ করেন, আপনার এই যে ক্যাম্পেইন রিলেটেড আপনার কোনো পরামর্শ কি আছে, যে আমরা এই ক্যাম্পেইনের বিষয়টা বুঝতে পারছি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু শুধু ক্যাম্পেইন তো করলে হবে না, ইট হ্যাজ টু বি ইফেক্টিভ ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইনে কি অ্যাওয়ারনেস কন্টেন্টটা কি হবে সেটাও তো সুনির্দিষ্টভাবে তৈরি করার একটা চ্যালেঞ্জ আছে, তাই না? হ্যাঁ, আমি যদি প্রথমে একটু বলে নেই, একজন বললেন যে মিজেলস ভাইরাস ইমিউনিটিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয় ইত্যাদি অনেক কিছু, বাট দিস ইজ নট দ্য ট্রুথ। আচ্ছা, This is not the modified word. COVID was the virus which destroyed the whole of the immunity system. And this one, the measles, is not the modified version of COVID or corona. We cannot only blame ourselves, the failure we did during this period. During this period, we are totally failed as a state, as community, as partners, ওকে, as শিওর family. স্যার আমি Sure, একটু বলি। sure. এক মিনিট তাজুল ইসলাম, একটু ধরেন, একটু ওয়েট করেন, আমি আমরা একটু আপনার উত্তর কাছে দেই, আসছি। ওনার কথা না, একটু তাজুল ইসলাম, আপনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, একটু ওয়েট করেন, হ্যাঁ, ডক্টর মহসিন আপনি শেষ করেন, ওকে স্যার ডক্টর মহসিন শেষ করেন। আমরা ব্লেম করে এটাকে, এই যেটা ঘটে গেল, এটাকে আমরা কিছুতেই, এটা নিজেদের ফেলিওরটাকে উই ক্যানট ওভারকাম উইথ দিস। রাদার আমি যেটা বলবো যে
এটা সবচাইতে বেশি ইফেক্টিভ হবে অ্যাওয়ারনেসটা ইজ ফ্রম দ্য কমিউনিটি। হুম। এটা কমিউনিটি থেকে, ফ্রম দ্য ফ্যামিলি, ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড ফ্রম দ্য স্টেট উইথ অল অ্যাপারেটাস। এটা যদি সব মানে টোটাল ইনভলভমেন্ট না হয়, এটা জাস্ট দিস উড বি জাস্ট এ ফ্যান্সি গেম। আমরা কিছুদিন এটা রাইট, ওকে। একটা ইয়ে করলাম, তারপর এটা চলে গেল, তারপর আরেকটা আসলো ভাইরাস, তখন আমরা বলবো যে এটাই সবকিছু, এই ভাইরাসই সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এইসব ব্লেম গেম করতে থাকবো। ওকে। বাট দ্য টোটাল we must need to focus on awareness of the people, awareness of the রাইট, state, awareness of the community, awareness of the family. রাইট। সো ডক্টর মহসিন, ওইটাই আমরা আলোচনা করছি যে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কন্টেন্টটা কি হবে এবং কারা এটার এটা করবে, এটা না, হ্যাঁ, এটা করছি। আমি একটু ডক্টর তাজুল ইসলাম থেকে আসি, আর উনি ওনার একটু প্রশ্নের উত্তরটা দিতে চাই ওনাকে হ্যাঁ, জানানোর জন্য। হ্যাঁ, বলেন। 1954 সালে এই মিজেলস ভাইরাসটা আইডেন্টিফাই হয়। ডেভিড এডমন্ডস্টনের 13 বছরের রাইট। একটা বাচ্চা থেকে ডিটেকশন হয়। ইট ইজ নট দ্য মডিফাইড স্ট্রেন অফ কোভিড-19। আই এম ভেরি সরি টু সে, ইট ইজ নট দ্য মডিফাইড স্ট্রেন অফ না, না, কোভিড-19। উনি ইউ আর তো রং। ডক্টর মহসিনের তো সেটাই বলছেন, ওটা ইট No, ইজ it নট। is there not. না, And it না, না, destroyed the immune উনিও system as a whole. উনি না, না, It আপনি is called ডক্টর measles তাজুল, আপনি হয়তো communication. আপনি আচ্ছা, ঠিক আছে, ডক্টর মহসিন এন্ড ডক্টর তাজুল, আই থিঙ্ক এই ডিবেট আমরা করছি না। আপনারা একই কথা বলছেন অ্যাকচুয়ালি, এই দুজনই মোটামুটি সিমিলার কথা বলছেন। আমরা এখন অ্যাকচুয়ালি মোটামুটি শেষের দিকে। আমি যেটা ইয়ে করতে চাচ্ছি, আজকে আলোচনায় আমাদের অনেকগুলো বিষয় আসলো যে আমাদের এই হেলথ সিস্টেমের, আমরা যখন একটা হেলথ সিস্টেম বলি, তার অনেকগুলো ডাইমেনশন তার মানে উঠে এসছে। একটা হচ্ছে সিস্টেমের কিছু অংশ আছে, সেগুলো হচ্ছে এই যে আপনার প্রকিউরমেন্ট, আপনার টাইমলি যে এই যে অপারেশনাল প্ল্যানস ইত্যাদি ইত্যাদি, এগুলোর খুবই গুরুত্বপূর্ণ একটা ডাইমেনশন আছে। সার্ভেলেন্স বা আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো কিভাবে ডেভেলপ করা যায়, এইটা আরেকটা ডাইমেনশন আছে। একই সাথে আমাদের হিউম্যান রিসোর্স পার্টও সো ইম্পর্টেন্ট। আমাদের এই যে একটা বোঝা গেল যে 2025-এ পলিসি ফেলিয়ার ইত্যাদি ছিল হয়তো, কিন্তু এই যে লাস্ট মাইল ফেলিয়ার, যেটা একটা বড়, যে ঠিকই আসলো, ওই ভ্যাকসিনগুলো আসলো, কিন্তু ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত গেল না। এই যে লাস্ট মাইল ফেলিয়ার, এটা কিন্তু আমাদের হেলথ সিস্টেমের অন্যতম একটা বড় ইস্যু আছে। ডক্টর আমিনুল, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি এখানে, যে এই পুরো বিষয়ে ডেভেলপমেন্ট পার্টনারদের ভিউটা কি? ওদের ভয়েসটা খুব একটা শুনিনি। ইউনিসেফ তো এখানে একটা বড় স্টেক হোল্ডার। তারা কি বলছে, তারা সরকারের সাথে কিভাবে আলাপ আলোচনা ইত্যাদি করছে, একটু যদি আমাদের বলতেন। স্যার এখন পর্যন্ত স্যার ইউনিসেফ এখন পর্যন্ত অনবোর্ড আছে, মানে এই ব্যাপারটা নিয়ে গভর্নমেন্টের সঙ্গে আগে যেভাবে কাজ করে আসছে সেইভাবে কাজ করার জন্য। কিন্তু মাঝখানে ওই যে বললাম স্যার, যখন সেক্টর প্রোগ্রাম বন্ধ হয়ে গেল স্যার, বন্ধ হয়ে গভর্নমেন্ট যখন উইদাউট এনি ট্রানজিশন গভর্নমেন্ট যখন ডিরেক্ট বুঝলাম, প্রকিউরমেন্ট বুঝলাম। চলে গেল, তখন ওই গ্যাপটা তৈরি হয়েছে। তারা যখনই স্যার ওই ইউনিসেফকে বাইপাস করে যখন সরাসরি প্রকিউরমেন্টে যেতে চাইলো, তখন স্যার ওই একটা গ্যাপ তৈরি হয়েছে। আবার এখন ঠিক আছে স্যার, এখন ডোনাররা বলতেছে না, উইল ওয়ার্ক উইথ গভর্নমেন্ট অ্যাজ লাইক সেম বিফোর। সুতরাং আচ্ছা, এখন তাহলে কি খেলার ওই মধ্যে ঠিক আছে। আবার কি ওই যে আমরা কি আবার ওপিতে ইয়ে করবো, না কি করছি এখন? হাউ ইজ ইট গোইং টু হ্যাপেন? না, ওপিতে ফিরবে না স্যার, এখন স্যার প্রজেক্টাইল অ্যাপ্রোচেই হবে স্যার, এখন প্রজেক্টাইল অ্যাপ্রোচেই হবে। এখন প্রজেক্টাইল অ্যাপ্রোচে কিভাবে স্যার ওই ফান্ডিং হবে সেটাই এখন ঠিক করা হচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে। সো আমাদের এখানে বেশ কয়েকজন ইয়ে আছেন, লটস অফ পিপল হ্যাভ জয়েন্ড অনলাইন অন দি জুম। কারো যদি পার্টিকুলার কোনো অবজারভেশন থাকে, we want to bring that participation in at this point in time. এইখানে আমাদের একটা প্রশ্ন রাখা যেতে পারে যে এই পুরো বিষয়টাকে আমাদের একটা স্ট্রেংথেনিং প্রাইমারি হেলথ কেয়ার, তার একটা অংশ নয় এই পুরো বিষয়টা? কারণ এই যে ভ্যাকসিনেশন, এগুলো তো প্রাইমারি হেলথ কেয়ারের অংশ না? ডেফিনেটলি স্যার, তাজুল? ডেফিনেটলি স্যার।
সো এইখানে কি এই যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের একটা যে সিস্টেমিক দুর্বলতা আছে, isn't that also an issue which needs to be brought forward, Dr. ডেফিনেটলি Tajul? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি যে কথাটা বলতে চাই স্যার, ফ্রাঙ্কলি আপনার মাধ্যমে এখানে যারা আছেন তাদেরকে এবং সমস্ত দেশবাসীকে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা ভ্যাকসিন ইউনিসেফের মাধ্যমে কিনবো না গভর্নমেন্ট ওনারশিপ নিয়ে কিনবে, দিস ইজ নট মেন থিং। আমাদের দেশে একটা ন্যাশনাল লেভেলে একটা ল্যাবরেটরি আছে, দ্য নেম অফ দিস ল্যাবরেটরি ইজ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি আন্ডার দ্য ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা বছর না স্যার, দশকের পর দশক খালি আমরা শুনে আসতেছি সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হ্যাজ বিন মেড, বাট এই ল্যাবরেটরিটা এখন ম্যাচুরিটি লেভেল 2-তে আছে। এই ল্যাবরেটরিটা যদি ম্যাচুরিটি লেভেল 3-তে যায়, যেটা WHO অ্যাসেস করে, প্রত্যেক বছরে 1 বছর 2 বছর পর পর এসে অ্যাসেসমেন্ট করে যাচ্ছে দশকের পর দশক ধরে, ম্যাচুরিটি লেভেল 3 হলে তাহলে আমাদের দেশের যেসব লোকাল কোম্পানি বা স্টেট ওন ফ্যাক্টরি যেটা আছে, যেটা ওই ইয়াতে হয়েছে, মুন্সিগঞ্জে হয়েছে স্যার, যে প্ল্যান্টটা, এখানে এডিবির টাকা আছে $200 মিলিয়ন, 150 মিলিয়ন US ডলার দিছে এই প্ল্যান্টের জন্য, আর 50 মিলিয়ন US ডলার দিছে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে স্ট্রেথেনিং করার জন্য। এটা করলেই আমাদের দেশের কোম্পানি এবং যে ভ্যাকসিনগুলো হবে আমাদের দেশেই কিনতে পারবে, WHO প্রিকোয়ালিফাইড। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং হেলথ মিনিস্টারকে জানাতে চাই, ইমিডিয়েটলি এটা করা দরকার। আর সিরো সার্ভে স্যার, সিরো সার্ভের যেটা কথা বললেন, আমাদের দেশে ন্যাশনাল লেভেল একটা ল্যাবরেটরি আছে IPHA। দ্য নেম অফ দিস ল্যাবরেটরি ইজ মিজেলস রুবেলা পলিও কন্ট্রোল ল্যাবরেটরি, এবং এটা WHO প্রিকোয়ালিফাইড। এটা ফুল ফাংশনিং করতে হবে। সিরোলজিক্যাল রেজাল্ট ফিল্ড থেকে আসা নিয়ম হচ্ছে এই ব্লাড কালেকশন করার পর 4 দিনের মাথায় প্রোগ্রামেটিক পার্সনকে জানাতে হবে যে কোনো মিজেলসের বা অন্য কোনো ডিজিজের আউটব্রেক হচ্ছে কিনা, সঙ্গে সঙ্গে সেখানে ইন্টারভেনশনে যেতে হবে। সেটা কিন্তু হয় না স্যার। আর মিজেলসের জেনোটাইপ আছে 36টা। আমাদের দেশের যে জেনোটাইপ মিজেলস যেটা হচ্ছে সেটা হচ্ছে B3 আর D8। এই বর্তমান প্রাদুর্ভাব এটা আমাদের দেশের জেনোটাইপ দ্বারা হচ্ছে না বিদেশের জেনোটাইপ দ্বারা হচ্ছে, এটা আমাদের জানা দরকার। এই রেজাল্টও আছে, এই রেজাল্টগুলোটা আসে আমাদের সেই ল্যাবরেটরির স্যাম্পলগুলো, রক্তটা থাইল্যান্ডে পাঠানো হয়, ওখান থেকে রেজাল্ট চলে আসে। এইগুলো আপলোড করা দরকার গ্লোবাল ডাটাবেসে। এসেনশিয়াল, এটা খুব জরুরি দরকার স্যার এটা আমাদের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার এই ক্ল্যারিফিকেশনের জন্য। তো আমরা মোটামুটি যেটা বুঝতে পারছি যে যদিও আমরা এখন হাম সংকট নিয়ে আলোচনা করছি, বাট সেই সংকটের সূত্র ধরে অ্যাকচুয়ালি আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম রেডিনেস, হেলথ সিস্টেমের সিস্টেমিক কিছু উইকনেসেস এগুলো সামনে চলে আসছে। বাট অলসো আমাদের যে দি কমিউনিকেশন উইথ পিপল, কমিউনিটি পর্যায়ে যে এঙ্গেজমেন্ট, এইটার একটা জোরালো ওখানেও নজর দেওয়ার একটা বড় প্রয়োজন রয়ে গেছে অ্যাকচুয়ালি। সো আমি যেটা এইখানে বলেন ডক্টর লুৎফর রহমান, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি একটু আসি স্যার, আমি একটু কথা, যেহেতু হ্যাঁ, আই বলেন। ওয়াজ ইনভলভ, আমি হ্যাঁ, একটু ইনভলভ ছিলাম সংক্ষিপ্ত এই করে বলেন। ডাইরেক্টিং। আচ্ছা আচ্ছা, সংক্ষিপ্ত বলেন। হলো না, আমার একটা পয়েন্ট শুধু, সেটা হলো যেগুলো ড্রপ আউট হয়েছে, যেটা ডক্টর সাহেল বলছে, ড্রপ আউট যেটা 81%, তারপরে 86, তারপরে 81, বাকিগুলো তো ড্রপ আউট। এই ড্রপ আউট গুলোর জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই, এটা করা যায় আচ্ছা কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডক্টর সাইদা হুমায়দা হাসান, আপনাদের জানা মতে এই যে উনি যে পয়েন্টটার কথা বললেন, ড্রপ আউট রিলেটেড কোনো নির্দেশনা কি আপনারা পেয়েছেন আপনাদের এই যে 20 তারিখ থেকে যেটা চালু হবে ক্যাম্পেইন? এখানে তো আসলে দুর্গম এলাকা, সুবিধা বঞ্চিত এবং বাদ পড়া শিশু সবাই এই ক্যাম্পেইন ডোজের অন্তর্ভুক্ত হওয়াতে ড্রপ আউট কেসগুলো তো আসবেই, এখানে আওতাভুক্ত হবে। আচ্ছা আর আচ্ছা ভ্যাকসিনের আচ্ছা ব্যাপারে আরো একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এবারের যে মানে আউটব্রেকটা 2026 সালের সাসপেক্টেড কেসেস এর মধ্যে একটা সার্ভে করা হয়েছে যে এর মধ্যে কত পার্সেন্ট ভ্যাকসিনেটেড। দেখা গেছে 59.4% একটি ভ্যাকসিনও পায়নি। আর যারা আচ্ছা কনফার্মড কেস তাদের মধ্যে 73.5% জিরো ভ্যাকসিনেটেড, মানে তারা কোনো ভ্যাকসিন পায়নি। আর যদি আমরা বয়সের ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখা যায় যে 33% বিলো 9 মান্থ, কিন্তু 9 to 11 মান্থের সংখ্যাও কিন্তু 17% আছে। তাহলে যেটা আমরা আচ্ছা দেখতে পাচ্ছি, পার্শিয়ালি ইমিউনাইজড এবং আনইমিউনাইজড পপুলেশন এবারের মিজলস আউটব্রেকের যে রোগী তাদের মধ্যে অনেক বেশি। এই কারণেই এবার এই যে লেফট আউট শিশুদেরকে অন্তর্ভুক্ত করার জন্যই আসলে এই এমআর ক্যাম্পেইন।
আচ্ছা 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 ওকে সো বাট কিন্তু স্যার আমার আপনি আমার প্রশ্নটা প্রসেসটা কি? আপনি যেটা বললেন হোয়াট ইজ দ্য প্রসেস? আমরা তো একটা চিরুনি অভিযান করছিলাম 80-র দশকে। আচ্ছা না তো সেটা উমাইদা হাসান আপনি বা কেউ কি একটা বলতে পারবে একটা এই যে ক্যাম্পেইনটা যেটা হতে যাচ্ছে 20 তারিখ যেমন আপনার সিএমসিএইচ কি কোনো ইয়ে হবে এই একটা সেন্টার হবে এই জি জি অবশ্যই, ভ্যাকসিন আমাদের তো ইপিআই সেন্টার যেটা আছে আমাদের আউটডোরে, এখানে হ্যাঁ টিকা হ্যাঁ দেওয়া হবে। এছাড়াও আরো আচ্ছা অনেকগুলো কেন্দ্র, মোটামুটি এখানে প্রায় 3 লক্ষ শিশুকে চিটাগং সিটি কর্পোরেশনের আওতা থেকে ভ্যাকসিন দেওয়ার প্ল্যান আছে। এটার জন্য আচ্ছা বললাম যে এমনকি 14টি সান্ধ্যকালীন সেন্টারও থাকবে, যাতে কোনো আচ্ছা শিশুই, চাকরিজীবী বাবা মারা অনেক সময় আসতে পারেন না, ওনারাও যেন এই ফ্যাসিলিটি থেকে মানে আহ, সুবিধাটা যেন নিতে পারেন। ক্যাম্পেইন ডোজের প্রতিটা বাচ্চাই পাবে, অ্যাকিউট অসুস্থতা ছাড়া। বর্তমানে হাম হয়েছে, হামে আক্রান্ত অথবা জ্বর সহ অন্যান্য অনেক কোনো গুরুতর রোগ আছে এমন রোগী ছাড়া বাকিরা সবাই এই ভ্যাকসিনের আওতাভুক্ত। আচ্ছা আচ্ছা ওকে বিয়ন্ড দি সিটি কর্পোরেশন, রুরাল এরিয়া হোয়াট হ্যাপেন্স? এবার দেখা না গেল যে ও ও সমস্ত ও- পেশেন্ট ম্যাক্সিমাম ফ্রম পুয়ার, আল্ট্রা পুয়ার, এই পুয়ার আল্ট্রা পুয়ারের কাছে কে যাবে? কেমন করে রাইট যাওয়া হবে? না ওটা ধরেন আমরা ওটা হয়তো ডক্টর সৈয়দা হামিদা হাসান তার স্যার নিজস্ব যে এরিয়া সেখানে করবেন বলেন স্যার কে স্যার ইয়ে আমি আর হ্যাঁ একটা কথা তাজুল বলবো স্যার। বলেন কথা বলেন হচ্ছে কি স্যার, ক্যাম্পিংটা যে কোনো ক্যাম্পিংই, আমরা টিসিবির হ্যাঁ, ক্যাম্পিং করছি, এসিউর ভ্যাকসিনের ক্যাম্পিং করছি, এখন মিজেলসের 5ম ক্যাম্পিং করব। ক্যাম্পিং ফর অ্যাচিভ বর্ডার প্রোটেকশন, জাস্ট টু ফিল দ্য ইমিউনিটি গ্যাপ, এই জন্যই ক্যাম্পিংটা। কিন্তু এখানে একটা কথা আবার মনে রাখতে হবে স্যার, যে আমরা করতেছি 6 মাস থেকে। মিজেলস ভ্যাকসিন, ইন কেস অফ এমআর ভ্যাকসিন, যে মিজেলস কম্পোনেন্ট যেটা আছে, এই মিজেলস ভ্যাকসিনটা যদি 6 মাসে দেওয়া হয়, এখন যেটা দেওয়া হচ্ছে 100 জনকে দিলে 50 জন কার্যকরী। 9 মাসে দেওয়া যেটা মিজেল ভ্যাকসিন দেওয়া হয় ফার্স্ট ডোজ, 100 জনকে দিলে 85 জন কার্যকরী। 15 মাসে যেটা দেওয়া হয় মিজেল এমআর ভ্যাকসিন, সেখানে 100 জনকে দিলে 90 ভাগ কার্যকরী। আর বাদ বাকি ভ্যাকসিন পালেও, ভ্যাকসিন রিসিভ করলেও তারা ইমিউন রাইট হবে না। ওকে এই দিকটাও বুঝতে আমাদের দেখতে পেরেছি হবে আর কি। ওকে সো আচ্ছা আমি এখানে আকরামুল ইসলাম আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি আহ, আপনি তো ব্র্যাকের হয়ে কথা বললেন যে ব্র্যাক কিছু সহায়তা করছে গভর্নমেন্টকে মিক্সিং সিরিঞ্জ অ্যান্ড ভ্যাকসিনেটর ইত্যাদি দিয়ে অ্যামাং দি নন গভর্নমেন্ট অ্যাক্টার্স এই হাম সংকটকে মাথায় রেখে কি কোনো স্পেসিফিক কালেকটিভ ইনিশিয়েটিভ কি আপনারা দেখতে পাচ্ছেন বা আহ, করার প্রয়োজন আছে কিনা অনুভব করছেন না, এটা খুবই দরকার। তো ইপিআর থেকে অলরেডি স্টেক হোল্ডার মিটিং গুলো শুরু হয়েছে, ওখানে বিভিন্ন শুরু বেসরকারি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। অলমোস্ট এখন প্রতিদিনই হচ্ছে, অলমোস্ট এভরিডে আচ্ছা তারা আচ্ছা বসছে। ওকে তারা তো প্ল্যানটা রিভিউ করছে এবং প্রোগ্রেসটা রিভিউ করছে, কোথায় আগে যাওয়া দরকার, কোথায় পড়া দরকার। অলমোস্ট এভরিডে, আমি যেটুকু জানি গতকালকে হয়েছে, আজকে হয়েছে, গত পরশুদিন হয়েছিল, কালকেও হবে। আচ্ছা আচ্ছা গেটিং ওকে গুড এভরিডে দ্য লেটার। আচ্ছা আচ্ছা ওকে Can গুড I make can I make হ্যাঁ মহসিন হ্যাঁ opinion? ডক্টর Yeah. মহসিন ইয়েস This is very high time that the primary healthcare initiative should be bring forward rather Right. than you think only about the curative. রাইট And with the primary healthcare, there is এখানের মধ্যে আছে এই যে সচেতনতা আপনারা যা বলছেন এতক্ষণ, এগুলো সবকিছু কিন্তু এটার মধ্যেই আছে। আমরা প্রাইমারি হেলথ কেয়ারটাকে এক পাশ করে we simply neglected it and we are paying the price. এখন Right. সময় হয়েছে, this is very high time now that we bring forward the primary healthcare initiatives. রাইট এখন এটা ওকে অবশ্যই করা উচিত। সো ডক্টর আমিনুল আপনি আর আমি আমরা তো উই আর অলসো পার্ট অফ দি আপনার ইউএইচসি ফোরাম আমরা হ্যাঁ কিন্তু গত বছর ইনফ্যাক্ট গত বছরের শেষের দিকে আমরা এই যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে একটা কনস্টিটিউশনাল রাইটে রূপান্তরিত করার জন্য একটা খসড়া আইনও তৈরি করে দিয়েছিলাম আমরা হ্যাঁ আশা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা একটা অর্ডিন্যান্স হিসেবে পাশ করবেন হয়তো সময় পাননি করতে আমার মনে হচ্ছে তো আবারও প্যারালালি এই যে হামেরটা তো চলে গেলে তারপর আবার ঘুমাতে গেলাম তাহলে তো হবে না তাই না স্যার সো এই 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 স-
আমাদের এই সংকল্পটাও থাকা উচিত যে এই ধরনের আউটব্রেক এইবারেই লাস্ট হবে তা তো নয়, আরো হতে পারে। প্রাইমারি হেলথ কেয়ারটাকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে তৈরি করাটা খুবই জরুরি। এবং আমরা ডক্টর মহসিনও যেটা বললেন, অ্যাকচুয়ালি আমরা একটা খসড়া আইনও করে দিয়েছিলাম, পারহ্যাপস উই শুড রিভিজিট দ্যাট। অ্যান্ড এই বর্তমান সরকারকেও এই এই প্যারালালি এই উদ্যোগগুলো, কারণ এটা সবকিছু তো ক্যাম্পেইন মোডে করলে হবে না, তাই না? ইভেন তাজুল ইসলাম আপনিও তো বললেন ওই রুটিন ইমিউনাইজেশন যেটা, সেটাই তো স্ট্রেংথেন করতে হবে, তাই না? যাতে করে এই 100%, ধরনের 100%। সো আমরা এই যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে স্ট্রেংথেন করার মেসেজটাও এই সুযোগে একটু আমরা করতে চাই। আরেকজন হাত তুলেছেন দেখছি, ম্যামস ইনস্টিটিউট, আপনি যদি একটু পরিচয় দিয়ে বলেন আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম প্রফেসর আসসালাম। সাহেবা আক্তার। ও আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেমন বলেন। আছেন? এই তো ভালো আছে, আমি একটু ধন্যবাদ। আপনি যদি আমি একটু জাস্ট আপনাদের কথা শুনছিলাম। আমি এইটা প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে আমি এটা একটু উল্লেখ করতে চাই যে সরকার তত্ত্বাবধায়ক সরকার আমাদের হেলথ রিফর্ম কমিশন করেছিলেন। আমি ওই রিফর্ম কমিশনের মেম্বার ছিলাম। সেইখান থেকে আমাদেরও কিন্তু প্রথম রিকমেন্ডেশন ছিল যে প্রাইমারি হেলথ কেয়ারের উপরে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে অবজার্ভ করেছি যে জিনিসটা পরবর্তীতে এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, এটার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা আসলে গুরুত্ব না দেওয়া হয়, পাবলিকের স্বাস্থ্য কখনো এনশিওর করা যাবে না। শুধু ভ্যাকসিন, মিজলস না, বিভিন্ন রকম সমস্যা আসবে, আমরা একটা একটা সমস্যার পিছনে দৌড়াবো। সামগ্রিকভাবে দেশের মানুষের স্বাস্থ্য যদি আমরা সুরক্ষিত করতে চাই, প্রাইমারি হেলথ কেয়ার ছাড়া আমাদের কোনো কিন্তু পথ নাই। ধন্যবাদ। ধন্যবাদ, একেবারে আপনার সাথে আপনার টোটালি একমত। আকরাম, আপনার সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন না যে ইপিআই এখন নন স্টেট অ্যাক্টরদের সাথে প্রতিদিনই ইয়ে হচ্ছে, ইন টার্মস অফ এই যে অ্যাওয়ারনেস, জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা জানি যে মানে হোয়াট ইজ দি আপনার কন্টেন্ট, এই যে মানে এই যে অ্যাওয়ারনেস মেসেজেস গুলো, এগুলোর ব্যাপারে কি আর ইউ কমফোর্টেবল যে উই আর মোটামুটি যা মেসেজ গুলো তৈরি আছে সেগুলো সবই ঠিক আছে এবং এখানে আরো জোরদার করার সুযোগ আছে বা নাই, এই ধরনের কিছু? আকরাম? যেভাবে মেসেজ খুব একটা যে নতুন করে কোনো কিছু প্রয়োজন নাই, মেসেজ অলরেডি আছে। প্রয়োজন এবং নাই, এটা তো আচ্ছা। ইপিআই তো একটা প্রুভেন প্রোগ্রাম, এটা তো একটা বড় হিস্ট্রি আছে এবং এটা তো না, একটা ওই আমরা একটা সাকসেসফুল একটা কথা প্রোগ্রাম শুনলাম না, আকরাম, একটা কথা শুনলাম এইবারে যে যেটা ওই দাঁড়িয়েছে এখন মানুষজন, মানুষের কাছে। না মানে বলছে প্যানিক, এবারে যে প্যানিক হলো, এই প্যানিকটা অ্যাভয়েড করা তো একটা, এটার জন্য তো একটা মেসেজ দরকার নেই আকরাম? ওইটার জন্য যেন ভাই যেটা দরকার হবে যে ওই মাদের বা বাচ্চা ফ্যামিলি পর্যায়ে কথাগুলো বলতে হবে। রাইট, এবং যে ওকে। জ্বর হলে বা যে ইস্যুগুলো থাকলে জ্বর হলে দেওয়া যাবে বা যাবে না, বা কোন কোন ইস্যুগুলো, বেসিক্যালি ওই কমিউনিকেশনটা মাকেই করতে হবে এবং ওই প্যারেন্টসকেই করতে হবে। সো ওই পার্টটাই জোর দিতে হবে বিশেষ করে। আর বেসিক্যালি জায়গাও কাজ করতে হবে যে না, এটা আবার চালু হচ্ছে এবং এখানে আসেন, ভ্যাকসিন আসছে, এই দিকটা একটু কাজ ওকে, থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ। ওই কোর মেসেজ গুলো আই থিংক ইজ ফাইন। আচ্ছা, ওকে। সো ডক্টর মইনুল ইসলাম, আপনি হাত তুলেছেন ফ্রম চট্টগ্রাম, প্লিজ। Thank you, Hussein Jillur, for having this arrangement on the measles. This is a good problem. এটা তো আমরা সলভ করার জন্য অনেক ডিসকাশন হয়েছে, একাডেমিক ডিসকাশন হয়েছে, কিন্তু আমি যেটা মনে করি আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ইজ এ প্রাইমারি ইস্যু। এটার কোনো there is no other substitute এটার প্রাইমারি হেলথ কেয়ার নেই। কিন্তু আমাদের যে কমিউনিটি হেলথ কমপ্লেক্স গুলো হয়ে গেছে, অ্যাটলিস্ট এখন বোধহয় 7-8 হাজার আছে, এটা আলটিমেট টার্গেট হচ্ছে 40,000। আমার মনে হয় এটাকে ব্যাকবোন করা দরকার। আর এরকম এপিসোড
এই কোভিড এর মতো আরো অনেক এপিসোড আসবে। ওয়ার্ল্ডের যে কোনো হসপিটাল অথবা এই মেডিকেল সার্ভিস সেন্টার গুলোর প্রত্যেকটা এপিডেমিওলজিক্যাল এক্সপেক্টে তারা যখন এই ইনফেকশাস ডিজিজ অথবা ভাইরাল ডিজিজ গুলো এপিডেমিক্যালি অথবা এন্ডেমিক্যালি আসবে, তাদেরকে হোল্ড করার জন্য ওদের কিন্তু সেপারেশন প্রোগ্রাম আছে প্রত্যেকটা হসপিটালে। কিন্তু ইভেন বাবল মানে এয়ার বাবল দিয়ে তারা হসপিটাল করে ফেলে, ওখানে আইসোলেট করে। আমরা এখন টার্সিয়ারি কেয়ারের মধ্যে মিজেল ঢুকাচ্ছি, যেখানে আমাদের বড় বড় অপারেশন হচ্ছে সেখানেও ঢুকাচ্ছি, হার্ট ডিজিজের মধ্যে মিজেল ঢুকে যাচ্ছে। তো আমরা এখনো আমাদের গাইডলাইনটা কি হবে, যারা এক্সপার্ট আছেন এইসব ব্যাপারে তাদেরকে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। সার্স চলে গেছে, হয়তো ওরা ম্যানেজ করছে, কোভিড চলে গেলো, গ্লোবালি এটা আমরা অ্যাড্রেস করেছি। তাহলে এখানে অনেক সাকসেস স্টোরি আছে। এই সাকসেস স্টোরিকে, এই গ্লিমস গুলোকে আমরা যদি একসাথে করি, আমরা তো ইপিআই প্রোগ্রামে, এটা তো একটা জাস্ট ম্যানেজমেন্ট ফেলিওর। এটা তো মানে এটার কোনো ক্ষমা নাই। এই যে Right. ম্যানেজমেন্ট ফেলিওর হয়েছে, এটার কোনো দেয়ার ইজ নো এক্সকিউজ। এটা তো আমরা যেগুলো নিয়ে আলাপ করছি, এটা তো টোটালি ম্যানেজমেন্ট ফেলিওর। আমরা রাইট লোককে তো রাইট জায়গায় দিচ্ছি না কেউকে। আমি হিস্ট্রিতে ডক্টরেট করেছি, আমাকে হেলথ কেয়ারের সেক্রেটারি বানায় দিল, অথবা আমি এমন একটা জায়গায় বসে আছি। আমাদের দেশে তো ওই জিনিসগুলোর প্রবলেমটা রয়ে গেছে ইনহেরেন্ট। আমরা আশা করি নিউ গভর্নমেন্ট আসছে, দে আর ভেরি প্রুডেন্ট। যেটাকে হেলথ মিনিস্টার দিয়েছেন, ওনার সেক্রেটারিটাও ভেরি, আমাদের সিনিয়র সেক্রেটারি বোধহয় ওনারা আছেন, ব্র্যাক ইজ ওয়ান। আর যেটা বলা হচ্ছে এখানে আদার প্লেয়ার্স, আমরা রোটারিতে যেমন অ্যান্ড পলিও আমরা গ্লোবালি একটা প্রোগ্রাম করেছি। ওয়ান আর রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, রেড ক্রিসেন্ট, রেড ক্রসের মানে যারা আছি আমরা, এই সবাইকে নিয়ে যদি এই ক্যাম্পেইনের মধ্যে ঢুকানো হয়, এটা একটা আমাদের ড্রিলের মতো হতে হবে। ওই যে Wonderful. ফায়ার যে আমরা ড্রিল করি, ফায়ার ড্রিলের মতো বছরে একবার হোক না হোক একটা এপিসোডের মধ্যে আমরা করে ফায়ার ড্রিল করে ফেলবে হেলথে। কারণ এটা আসবে, আজকে যে ভাইরাস গুলো আছে এগুলো এত মিউটেট করবে, এগুলো অনেক কিছু রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এখন তো উই আর সো লাকি, আমি আর তুমি যে কথা বলতেছি, আমরা উই আর ফ্রেন্ডস টুগেদার, আমরা কথা বলতেছি, আমরা সার্ভাইভ করে গেছি কোভিড। উই আর সাপোজ টু বি নট হিয়ার। বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিছু ছিল না, সেখানে আমরা কম্পিট করেছি। সুতরাং আমি মনে করি প্রাইমারি হেলথ কেয়ারের বেসিক ইনগ্রেডিয়েন্টস হওয়া উচিত আমাদেরকে ওই কমিউনিটি হেলথ কমপ্লেক্স গুলো, যদি একটা ট্যাব উইচ মাইট কস্ট 3,000 to 4,000 চায়না থেকে বানালে, 5-7 হাজার টাকার কতগুলো কম্পোনেন্টস থাকবে, এর মধ্যে ডাটাবেস থাকবে, বাচ্চাদের বয়স ইমিউনিটি হয়েছে কি হয়নি, আজকে যে জন্মগ্রহণ করলো তাকে ইন করলাম, যে মারা গেল তাকে বাদ দিয়ে দিলাম। পুরো ডেমোগ্রাফিক স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি না থাকে, তাহলে এই দেশ চালানো খুব মুশকিল। কোথায় ডালের অভাব, কোথায় আয়োডিনের অভাব, কোথায় প্রোটিনের অভাব, এগুলো একটা ডেমোগ্রাফিক ইয়েতে মাস্টার কম্পিউটারে যদি আমরা ঢুকাই দিই, তাহলে এভরি সেন্টার, আমি এখান থেকে চিলমারিতে আমাদের যেমন অয়েল সেক্টর আমি কাজ করতাম, আমার চিলমারিতে আলেস কতটুকু আছে, ডিজেল কতটুকু, আজকে খরা মৌসুমে কতটুকু ডিজেল লাগবে, এইটা এক্সপার্টিস। আমরা মেডিকেল সায়েন্সের স্টুডেন্টস, উই নো হাউ টু অপারেট ইট, খালি নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন, দ্যাটস অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার মনে হচ্ছে যে ডক্টর মইনুল, ইনফ্যাক্ট উই আর ক্লাসমেটস ফ্রম স্কুল ডেজ, উনি গুরুত্বপূর্ণ আরেকটা সংযোজন করলেন এই আলোচনায়, সেটা হচ্ছে ডেটা। এই যে উইদাউট প্রপার ডেটা আমরা ইয়ে করতে পারবো না, হোয়াট ইজ রিয়ালিটিটা কেমন। যেমন আজকে সৈয়দা হুমায়দা হাসান একটা যে ডেটা দিলেন, সো ইউজফুল, যে অ্যাভারেজে 5-6 জন, 5 থেকে 10 জন আছে, এই মাসে 226 জন আসছে। এখান থেকে আমরা কিন্তু একটা ইয়ে পাচ্ছি, দি স্কেল অফ দি প্রবলেম। এবং এই ডেটাটাও ওই যে প্রাইমারি হেলথ কেয়ারটার সাথে কিন্তু এই ডেটাটাও রিলেটেড, ওখান থেকেই জেনারেট হবে। এইখানে তবে ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান একটা কমেন্ট চ্যাট বক্সে দিয়েছেন, আই ওয়ান্ট টু অলসো পোজ দ্যাট, যে আমাদের পলিসি মেকার যারা, পার্টিকুলারলি দে আর নট নেসেসারিলি ফ্রম দ্য হেলথ সেক্টর, বাট দে আর কি ডিসিশন মেকিং পয়েন্টে আছে, টপ লিডার্স অফ দ্য কান্ট্রি, তাদেরকে যারা অ্যাডভাইস করছে, ওই অ্যাডভাইজারি ভয়েসেস এর মধ্যে পাবলিক হেলথ ভয়েসেস গুলো relatively weaker than those who are recommending only curative solutions. এই যে পাবলিক হেলথ সলিউশন, যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে গুরুত্ব দিচ্ছি, এর বদলে শুধু হসপিটাল বেড বানানো ইত্যাদি ইত্যাদি ইয়ে করানো, ওই ভয়েস গুলো অ্যাকচুয়ালি ইজ এ স্ট্রঙ্গার একটা পজিশনে আছে। সো ইটস অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ,
এই যে পাবলিক হেলথ ডাইমেনশনটাকে আমরা কিভাবে আরো ন্যাশনাল ডিবেটের মধ্যে আরো জোরালোভাবে ইয়ে করে নিই। এখানে আপনার আরেকটা বিষয় একটু লাস্টে ডক্টর তাজুল ইসলাম, আপনি কি এই যে স্যার টিকার জন্য কি, এবং সৈয়দা হুমায়দা আপনাকেও একটু জি জিজ্ঞাসা স্যার করছি, এই টিকার জন্য কি কোনো পেমেন্ট করতে হবে? এখন যে ক্যাম্পেইন হবে আপনাদের হসপিটালে সৈয়দা হুমায়দা, জি না, আপনার জি না, ওখানে কোনো পেমেন্ট লাগবে না, এটা স্যার টোটালি ফ্রি? স্যার টোটালি ফ্রি। হ্যাঁ, স্যার বলেন। এই ক্যাম্পিং এর হ্যাঁ, জন্য 310 কোটি টাকা গাভি দিছে, আর আচ্ছা, বাংলাদেশকে শুধু দিতে হয়েছে মাত্র 9 কোটি টাকা। এই আচ্ছা, এবং এই ভ্যাকসিন দেওয়ার জন্য পরিণামের জন্য সবকিছু এক্সট্রা আবার গাভি 100 কোটি টাকা দিছে, 100 বুঝতে পারছি। কোটি টাকা। কিন্তু তারপরেও আমরা অ্যাকচুয়ালি রিসার্চ করে দেখেছি যে ওই যে ইভেন এনজিও রান যে আরবান সেন্টার ইত্যাদি, ওখানে আবার ছোটখাটো একটু পেমেন্টও নেওয়ার না না বিষয় আছে, বড় বড় এটা হাসপাতাল। না না, আপনি তো না না বলছেন, যে আপনি হওয়ার কথা নয় বলছেন, আর আমরা বলছি কি হচ্ছে সেই তথ্যটা বলছি আর কি। মানে বাট অ্যাজ এ হোল দিস ইজ সাপোজ টু বি ফ্রি, তাই তো হুমায়দা হাসান? এটা জি টোটালি ফ্রি অবশ্যই হওয়ার ফ্রি, কথা। তবে আপনি যেটা ইউজার ফির কথা বলছেন ওটা আসলে ছোট ছোট এনজিও গুলো যখন ওরা ওই যে ফার্স্ট ডোজ পেনটা, সেকেন্ড ডোজ পেনটা বা ফার্স্ট ডোজ এমআর নিতে যায়, তখন তারা তাদের সেন্টারে একটা পকেট মানি বা একটা ইউজার ফি সম্ভবত রাখে, কিন্তু ক্যাম্পেইনের সময় এটা আসলে এত এটা বেশি হয় না, আচ্ছা তদারকি হয়, আচ্ছা এটা হয় না আচ্ছা আচ্ছা, ওকে, বাট রুটিনলি হয়তো হয়। ওকে, হয়তো বা হয়। সো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। সো আমার মনে হয় আমরা মোটামুটি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ একটা আলোচনা করেছি, এবং ইটস এ স্যার বলেন তাজুল ইসলাম, এক আপনি মিনিট কিছু বলবেন? স্যার এক হ্যাঁ, মিনিট এক বলেন মিনিট খালি বলেন আপনাকে সময় দেন, 1 মিনিটের বলেন মধ্যে শেষ বলেন করব। বলেন। আসলে ইউনিভার্সাল হেলথ প্রাইমারি হেলথ কেয়ার বর্ডার হেলথ ইয়াতে মানে ইন্টিগ্রেট করতে হবে, আর ব্যাকবোন মেন কথা হচ্ছে রুটিন ইপিআইটাকে স্ট্রেথেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনে 95তম সূরা সূরা 3 4 নম্বর আয়াতে বলছেন, লাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তাকাইম। আমি মানুষকে সুন্দর অবয়ব হিসাবে সৃষ্টি করছি। মানুষের সাথে কথার মিল থাকতে পারে, চেহারার মিল থাকতে পারে, ডিএনএ এর মিল থাকতে পারে, কিন্তু মানুষের ফিঙ্গারপ্রিন্ট একক, ইউনিক, কারোর সাথে কারো মিলবে না। সেই রকম ইমিউন সিস্টেমটাও আমাদের ইউনিক। একই ভ্যাকসিন একই জায়গার থেকে আসলো, দুই ভাই বোন দিল বা ভাই ভাই দিল, কিন্তু ইমিউনিটি ডেভেলপ সবার এক সমান হবে না স্যার। এটাই হুম, হচ্ছে মেন। কারো বুস্টার ডোজ দিতে হবে, কারো 3 ডোজ দিতে হবে। নিশ্চয়ই। তো আমাদের রুটিনটাকে আমাদের স্যার গিয়ার আপ করতে হবে, মানে স্ট্রেংথেন করতে হবে, মূল এটাই আমার মূল মেসেজ। বিষয়টা হচ্ছে রুটিনটাকে শক্তিশালী করলে রাইট অবভিয়াসলি রাইট সবসময় একটা ইয়ে থাকবে, বা সব। রুটিনটাকে শক্তিশালী করাটা খুবই জরুরি আর কি, তাই তো? জি স্যার, জি তো স্যার, এটাই আমার মেসেজ। ওকে, তাহলে আমরা আজকে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের প্যানেলিস্ট ডক্টর তাজুল ইসলাম বারী অ্যান্ড ডক্টর মোহসিন জিল্লুর করিম, ডক্টর সৈয়দা হুমায়দা হাসান অ্যান্ড ডক্টর আমিনুল হাসান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর এক্সট্রিমলি ভ্যালুয়েবল ইন্টারভেনশনস। এবং ইয়ে থেকে যারা বলেছেন ফ্রম দি ফ্লোর, আকরামুল ইসলাম, ডক্টর মঈনুল ইসলাম, ডক্টর লুৎফুর রহমান বলেছেন, ম্যামস ইনস্টিটিউট থেকে বলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। And যারা চ্যাট বক্সে বিভিন্ন পর্যায়ে কমেন্ট করেছেন, ভেরি ইউজফুল কমেন্ট, এটা আমাদের পুরোটা একটা রেকর্ড হচ্ছে। বাট আজকে যেটা খুব আমরা উপলব্ধি করলাম, যে যদিও একটা সংকট চলছে, সংকটটার সমাধানটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু প্যারালালি আমাদের সিস্টেম যে দুর্বলতাটাকে ফোকাস রাখতেই হবে, এবং সেখানে প্রাইমারি হেলথ কেয়ার স্ট্রেংথেনিংটাকেই অন্যতম এজেন্ডা হিসেবে আবার কিভাবে আনা যায় সেইটা একটা দরকার। আর থার্ড যেটা একটা বড় ইস্যু এসছে, এই যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কমিউনিটি লেভেলে বটে, কিন্তু অলসো এট দ্য ফ্যামিলি লেভেল সেটা করাটা খুব জরুরি। এখানে ডক্টর মইনুল যে প্রস্তাব দিয়েছেন, মেবি উই ক্যান টেক দ্যাট আপ। এই যে পার্টিকুলারলি যে একটা তো এনজিও আছে লাইক ব্র্যাক, তারা তো নিজে অলরেডি করছেই, বাট দিস আদার লাইক সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আছে, রোটারি অ্যান্ড আদার্স যারা আছে, তাদেরকে মিলে উই মাইট থিঙ্ক অফ সাম সর্ট অফ এ কালেকটিভ ইনিশিয়েটিভ এই ধরনের। কারণ বাংলাদেশ সবসময় এই ধরনের ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের লোকের অ্যাকচুয়ালি যে ক্রিয়েটিভ রেজিলিয়েন্ট মাইন্ডসেটটা জেগে উঠে অ্যাকচুয়ালি। এবং আমি আশা করব যে এইবারও সরকার তো অবশ্যই করতে হবে, বাট একই সাথে
আমাদের কিন্তু নির্মোহভাবে উই মাস্ট অ্যানালাইজ ওয়াই উই হ্যাভ এই ক্রাইসিসটা হয়েছে। এই যে ফেলিয়ার্স, পলিসি ফেলিয়ার্স, ম্যানেজমেন্ট ফেলিয়ার্স যেগুলো হয়েছে, ট্রানজিশন এবং পলিসি ফেলিয়ার্স বলতে ঠিক কেউ ইচ্ছাকৃত গাফিলতির বিষয় নয়, কিন্তু ইটস ইনস্টিটিউশনাল ফেলিয়ার। এই যে ট্রানজিশন প্ল্যান ছাড়া একটা করে ফেলা হলো, হিউম্যান ভ্যাকসিনেটর যারা, হিউম্যান রিসোর্স, হেলথ ওয়ার্কার, তাদের বিষয়টা এমন একটা সময় সমস্যার মধ্যে পড়া হলো যখন এই লাস্ট মাইল গ্যাপটাই বিকেম দি ক্রিটিক্যাল ফ্যাক্টর। ভ্যাকসিন থাকা সত্ত্বেও ডিস্ট্রিবিউশন পয়েন্টে গেল না। এই বিষয়টাও একটা, উই নিড টু হ্যাভ এ সলিড একটা অ্যানালিসিস ফর ফিউচার রেফারেন্স, যাতে করে একই ভুল ভবিষ্যতে না হয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পিপিআরসি তরফ থেকে। আমরা এই যে আজকের এজেন্ডা প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করি রাতের দিকে এই ধরনের করতে। আমি মনে করি যে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাদের এই আজকের যে আলোচনা হলো তার একটা সামারি রেকর্ড আমরাও তৈরি করব। এবং শুধু এটা একটা জন্য নয়, আলোচনার জন্য নয়, এখান থেকে যেই ইন্ডিকেটর পয়েন্টগুলো আসলো সেগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেলসে আমরাও দেওয়ার চেষ্টা করব, এবং একই সাথে এডিশনাল উদ্যোগ অনেকগুলোর কথা এসছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আশা করি হাম সংকট এবং এই যে একটা ক্যাম্পেইন হতে যাচ্ছে সেটা তো হওয়া দরকারই, পাশাপাশি কিন্তু এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো যদি না হয় এবং আমরা যদি এই যে সিস্টেম উইকনেসের বিষয়গুলোকে ভালো করে না করতে পারি, তাহলে কিন্তু এইটার পুনরাবৃত্তি অ্যাকচুয়ালি হতে থাকবে। আমরা ওই যে একটা রেকর্ডেড এই পুরো আলোচনার একটা রেকর্ড তৈরি হলে আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের তো আমাদের কাছে আছে, উই উইল শেয়ার ইট উইথ ইউ অ্যাজ ফার এজ পসিবল। তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উই ক্যান টেক এ কালেক্টিভ পিকচার। সবাই যদি একটু আপনাদের ভিডিওটা ওপেন করেন, আমরা একটা ছবি তুলতে চাই ফর আওয়ার রেকর্ড। মইনুল, ইফ ইউ ক্যান আনমিউট, এন্ড ম্যামস আপনি যদি একটু করেন, সবাই, এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। মহসিন, ইতিশাম, ওয়াজেদ, হাসনান, ইমতিয়াজ, রুহুল আমিন, সঞ্জিদা খানম, শাদাব, খন্দকার জাকিউর, সাইফ, লুৎফুর রহমান সাহেব, সবাই একটু আমরা দেখতে চাই আপনাদেরকে। আমরা যে একত্রিত হয়েছিলাম তার একটা রেকর্ড রাখতে চাই। এখনো কয়েকজন লজ্জা পাচ্ছেন, আমি একটু অনুরোধ করব যে আপনি একটু ভিডিওটা, আমারটা ডিসেবল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঞ্জিদা খানও আপনার, ও আচ্ছা ডিসেবল আছে, একটু নামিরা একটু দেখবে ওনারটা। লুৎফুর রহমান, মইনুল তোমারটাও কি ডিসেবল? তোমাকে একবার দেখলাম, তোমাকে দেখলাম একবার মনে হয়। একটু এগুলো করে দিবে নামিরা। জি ডক্টর মইনুল, হ্যাঁ এখন হয়ে গেছে। ডক্টর লুৎফুর রহমান, ওনারটাও করে দাও একটু। আর উনি কি চলে গেছেন মনে হয় ম্যামস ইনস্টিটিউটে? উনি হচ্ছেন কিন্তু বিএমআরসির প্রেসিডেন্ট যিনি ছিলেন। হ্যাঁ জিল্লুর ভাই, আসছি আমি। ও আপনি আছেন? আচ্ছা আচ্ছা, ওকে। আপনাকে, ও আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে। কেমন আছো? recipient of একুশে পদক। Yes, yes, I know, I know. ওকে, খন্দকার জাকিউর, আপনি কি পারবেন আনলক করতে? সাইফ, তুমি পারছো না? ওকে, আই থিঙ্ক যারা পারছো তো প্লিজ টেক দি ফটোগ্রাফ। ইতিশাম, তুমি চলে গেলে আবার, তুমি তো ছিলে। জি স্যার। নামিরা, তুমিও একটু করো। আর ইউ দেয়ার? শাদাব, নামিরা, তুমিও হতে পারছো? স্যার আমি ছবিটা তুলে ফেলে। আচ্ছা তুলে ফেলো, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আপনাকে ধন্যবাদ এই একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার। রিপোর্টটা আপনাকে একটু শেয়ার করে দিয়েন জিল্লুর ভাই। অবশ্যই অবশ্যই করবো। আচ্ছা, আসসালামু গুড টু আলাইকুম। সি ইউ। ওয়ালাইকুম সালাম। গুড টু সি ইউ। ধন্যবাদ স্যার আপনাকে।
মইনুল, সালাম আকরাম, আলাইকুম, ভালো থাকো ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। সাহেবা আসো, চিটাগং আসো। আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আকরাম ঠিক আছে, থ্যাংক ইউ। ময়নুল চিটাগাং Thank জয়েন you, করলে thank you বেঙ্গলি very much, everyone. Thank you, ডক্টর everyone. সাইদা হুমায়দা হাসান, Thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ তাহমিনাকে স্যার। আমি বলবো, তাহমিনাকে বলবো যে আপনি খুবই একটা ভ্যালুয়েবল প্যানেলিস্ট ছিলেন। ধন্যবাদ স্যার Thank সুযোগ you, দেওয়ার thank জন্য। you, thank you, আসসালামু আলাইকুম thank স্যার। you. All right, আসসালামু আলাইকুম। ঠিক সবাই আছে, I ধন্যবাদ। think